শুভ সন্ধ্যা সবাইকে। চিত্রচিন্তা ফটোগ্রাফার সার্কেলের 5 বছর পূর্তি উপলক্ষে আমাদের অনলাইন ফ্রি যে ইভেন্ট গুলো ছিল তার দ্বিতীয় ইভেন্ট এটি। আজকে আমাদের এই আয়োজনের শিরোনাম ওয়াইল্ড সিম্ফনি অব দ্য সাভানা। এখানে আমাদের এই আয়োজনটিতে আজকে যিনি ছবি দেখাবেন তার নাম আশিস সুর। চিত্রচিন্তার সাথে আশিস সুর বেশ ভালোভাবে জড়িয়ে আছেন। নতুন করে পরিচয় হয়তো আমাদের সার্কেলে দেওয়ার দরকার নেই। তো আমাদের সঙ্গে আজকে বেশ বিশেষ করে ওপার বাংলা থেকে অনেক গুণী ব্যক্তি আলোকচিত্রীরা যুক্ত হয়েছেন। তা আমরা আজকে একটা দীর্ঘ সময়, আমরা মনে হয় যে আমরা দীর্ঘ সময় কেনিয়াতেই কাটাবো আশা করছি। তো অনেক কথা ইতোমধ্যে হয়ে গেছে। তো আমি একদম আহ, শুরুতেই আমাদেরকে যিনি একটু অল্পতে একটু শুভেচ্ছা বাণী দিবেন, শ্যামল দাস। আমাদের চিত্রচিন্তার আগের একটি পর্বে উনি ছিলেন। আমরা পরের আলোচনায় যাব। আমি শ্যামল দাকে কিছু বলার জন্য বিনীত অনুরোধ করছি। নমস্কার সকলকে। শুভ সন্ধ্যা। চিত্রচিন্তা বহু বছর ধরে একটা প্রগতিশীল এবং ভালো চিন্তা ভাবনার কাজ করছে সম্পূর্ণভাবে ফটোগ্রাফির ওপর। এবং এর সঙ্গে যারা যুক্ত আছে আমরা প্রত্যেকেই মনে করি কিছু ফেথফুল চিন্তা ভাবনা এখানে আমরা উপলব্ধি করি বা পাই, বা নতুন যারা এখানে আসছে, সে জুনিয়র হোক। কারণ সিনিয়র জুনিয়রের ফটোগ্রাফিতে এখন অন্য জায়গায় চলে গেছে। কারণ আমি এখনো পর্যন্ত শিখছি, হয়তো অনেকেই শিখছে, কারণ শেখার তো শেষ নেই। দেখ, আজকে একটা সুন্দর অনুষ্ঠান। আহ আশিস দা কেনিয়া গেছিলেন। আর কেনিয়াটা একটা অনেকের কাছে একটা স্বপ্নের মতন, বা ভারতবর্ষের বাইরে অনেক জায়গায় আছে। সেটা অনেকের কাছে, বিশেষ করে ফটোগ্রাফিক ওরিয়েন্টেড চিন্তা ভাবনা যখন থাকে, সেটা হয়ে যায়। যেতে যদি পারা যায় বা সম্ভব যদি হয়, অবশ্যই যেটা থাকা দরকার বা হয়। যাই হোক, আজকে চিত্রচিন্তার 5 বছরের যে একটা স্পেশাল ফ্রি ইভেন্ট, তার মধ্যে আশিসদার আজকে একটা সুন্দর প্রোগ্রাম। প্রত্যেকে আজকে আহ, বিশেষ করে বন্যপ্রাণী নিয়ে কাজকর্ম যারা করে বা যারা একদমই করে না, কিন্তু আমরা তো ফটোগ্রাফি বা আলোকচিত্রটা দেখতে পছন্দ করি বা ভালো লাগে। সেই হিসাবে একজন মানুষের চোখ থেকে একটা নতুন জায়গায় ভাবনা চিন্তা সবকিছু দেখতে পারবো, বুঝতে পারবো এবং বেশ কিছু শুনতে পারবো। এটাই আমাদের কাছে একটা বড় প্রাপ্তি। আশিসদাকে অশেষ ধন্যবাদ, এরকম একটা সুন্দর জায়গার বর্ণনা উপহার দিচ্ছে। আমেদ রাসেলকে আজকে সন্ধ্যায় আমি চিত্রচিন্তার হয়ে ধন্যবাদ জ্ঞাপন করছি অনুষ্ঠানটা সঞ্চালনা করার জন্য। ধন্যবাদ প্রত্যেকে। আবার আমাদের যাত্রা শুরু হোক সাবানা নিয়ে। ধন্যবাদ। আমি এবার একদম শুরুতে আহ সংক্ষেপে বলবেন নির্মাল্য ভট্টাচার্য, কারণ তার থেকে বিস্তারিত আমরা শুনবো অনুষ্ঠান চলার মাঝখানে এবং শেষে। নির্মাল্য ভট্টাচার্য দাদা, আপনি শুরুতে আপনার শুভেচ্ছা বাণী দিন। একটু আনমিউট করতে হবে। হ্যাঁ, নমস্কার। চিত্রচিন্তাকে ধন্যবাদ। আহ, আমাকে শুরুতেই একটুখানি মুখবন্ধ করতে বলার জন্য। এখানে দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে, যেটা এইমাত্র শ্যামলদা বললেন, যে আশিস দা কিন্তু বেসিক্যালি নেচারের লোক নয়, নেচার ফটোগ্রাফির মানুষ নয়। এবং যখন এই যাওয়ার কথা হয় আফ্রিকায়, এটা ব্যাকগ্রাউন্ডের কথা বলছি আমি। আশিস দার একদম যাওয়ার ইচ্ছে ছিল না। যাওয়ার কথা ছিল বৌদির, রিটায়ারমেন্ট করছে বৌদি, বৌদি বলেছে আমি যাব। তো আমি আশিসদার বাড়িতে গিয়ে এক প্রকার মানে ঝুলে পড়েছিলাম যে তুমি চলো। জোর করে নিয়ে যাওয়া আশিসদাকে। উম, এবং তার সাথে সাথে তখন বললো যে তাহলে অরুণদা গেলে আমি যাব। তো অরুণদাও রাজি হলেন, অরুণদাও গেলেন, আমরা তিনজনই, ওরা তিনজনই গেল। তারপরেরটা তো আর আমার বলার কিছু অপেক্ষা রাখে না। ভালো লাগা খারাপ লাগা, যেটা মূল ব্যাপার সেটা হচ্ছে যেটা শ্যামলদা বললেন, যে আফ্রিকা আমাদের সবারই, যারা একটু আধটু বাংলা ভাষা পড়েছে, বিভূতিভূষণ বা ওই সময়কার, বা যারা সিনেমা দেখেছে, তাদের প্রত্যেকের কাছেই আফ্রিকা একটা স্বপ্নের জায়গা। আহ, মূলত অ্যাডভেঞ্চার এটাই লোককে টানে বেশি। তো আমাদেরও সেইভাবেই শুরু হয়েছিল 2018 সালে।
মানে সামর্থ্য ছিল না, কারণ প্রচুর খরচ হয় আফ্রিকা ট্রিপে। প্রায় 1.5 লাখ 2 লাখ টাকার কাছাকাছি বা তার বেশি, এখন তো আরো বেশি। আমি যে সময়ের কথা বলছি 2018, তখন প্রায় 2 লাখ টাকা লাগতো একটা 4-5 দিনের সাফারি প্রোগ্রাম করতে, যাতায়াত মিলিয়ে। তো সেটা আমাদের মধ্যবিত্ত বাঙালি পরিবারে অনেকখানি। তো কিভাবে গিয়েছিলাম সেটা আমরাই জানি, কিন্তু যাওয়ার পরে যেটা হয়, একটা নেশাগ্রস্তর মতো হয়েছিল। মানে যেভাবে মানুষ পাহাড়ের প্রেমে পড়ে, ঠিক একই রকম ভাবে মানুষ বোধহয় জঙ্গলের প্রেমেও পড়ে। তো আমরা পড়ে গিয়েছিলাম এবং পরপর 3-4 বার নেশাগ্রস্তের মতোই গিয়েছিলাম, সর্বস্ব বাজি রেখে একরকম। তারপরে দু একটা এক্সিবিশন আমরা করি, সেইটা দেখে, প্রত্যেকটা এক্সিবিশনে আশিসদাও এসছে, আশিসদাও প্রত্যেকবারই ছিলেন। তো তারপরে যাওয়া ওইভাবে শুরু। এবং আমি যে জঙ্গল খুব ভালো বুঝি বা আমি যে জীবজন্তু খুব ভালো বুঝি, এরকম ব্যাপারটা একেবারেই না। আমার শুরুই হয়েছিল একটা কৌতূহল থেকে, আফ্রিকা সম্বন্ধীয় কৌতূহল। তারপরে ভালোবাসাটা ক্রমে ক্রমে জমে গেছে। এখন যেটা হয়েছে যে মাঝে মধ্যেই, মানে 3-4 মাস 5 মাস 6 মাস পরে পরেই মনে হয় 4 জন লোক হলে আর একবার যাবো। এইটা এইটা হচ্ছে আমার অবস্থা হয়েছে। সেই সূত্রে বারবার গিয়ে আমাদের যে শেখা, যেটা ভারতেই হোক বা আফ্রিকাতেই হোক, সেটা কিন্তু এই ড্রাইভার গাইডদের কাছে, প্রথমত বই পড়ে সিনেমা দেখে তাতে অনেক ভুল তথ্য থাকে, কিন্তু ড্রাইভার গাইডরা যারা প্রত্যেক দিন এই জন্তু জানোয়ারদেরকে এবং গাছপালাকে সামনে থেকে দেখে, এদের অভিজ্ঞতা খুব অমূল্য, এদের কাছ থেকে শেখা। তাও আমি বলবো যে আমরা জঙ্গলের ভাষা এখনো পড়তে শিখিনি। আমরা এখনো চোখে যা দেখছি তার উপরে নির্ভর করি, কিন্তু চোখের বাইরে অনেক ঘটনা প্রতি মুহূর্তে ঘটে জঙ্গলে, যেগুলো আরো বেশি ইন্টারেস্টিং, যেগুলো আমরা কেউ নোটিস করি না। তো যত বেশি করে জঙ্গলের কাছাকাছি যাচ্ছি, আস্তে আস্তে একটু একটু করে চোখ ফুটছে। আশিসদার প্রথমবার, এবং আপনারা নিশ্চিত থাকুন আশিসদা আবার কয়েক বছরের মধ্যে যাবে। হ্যাঁ। তো সত্যিই তাই, সত্যিই তাই। তো এটা একটা অমোঘ আকর্ষণ। আর যেটা আর একটা ছোট কথা, সেটা যেটা শ্যামলদা বলতে শুরু করেছিলেন, সেটা হচ্ছে আফ্রিকার সঙ্গে আমাদের উপমহাদেশ ভারত বা বাংলাদেশের যে জঙ্গল, তার একটা মূলগত ফারাক আছে। সে ফারাকটা হচ্ছে ইকোলজিক্যাল ফারাক। আমাদের এখানে জঙ্গল বা অরণ্য বলতে আমরা বুঝি বড় বড় গাছ, তার ছায়া, কোথাও আলো আছে কোথাও ছায়া। কিন্তু এই যে পূর্ব আফ্রিকা, বিশেষ করে তানজানিয়া এবং কেনিয়া, এই দুটো জায়গা হচ্ছে সাভানা, তৃণভূমি অঞ্চল। অর্থাৎ মাইলের পর মাইল ঘাস জমি, বড় গাছ সেখানে খুব সামান্য, দু একটা হয়তো বাবলা জাতীয় গাছ রয়েছে, মোস্ট অফ দি এরিয়াস। কিছু জায়গা আছে যেখানে বড় গাছ আছে, কিন্তু সেটা খুব অল্প জায়গায়। পার্টিকুলারলি তানজানিয়া কেনিয়া, এগুলো হচ্ছে মূলত ঘাস জমি, যেগুলোকে সাভানা বলে। এবং এই অ্যানিমাল যারা, তারা এই সাভানাতে অভ্যস্ত থাকতে। অ্যানিমালদের মজা হচ্ছে যে সেখানে প্রে রয়েছে, প্রিডেটর রয়েছে। আফ্রিকাতে প্রায় 750 রকমের, আফ্রিকা বলবো না, কেনিয়াতে প্রায় 700-750 রকমের পাখি আছে। এরা সবাই এই ইকোলজিকে শেয়ার করে আছে। আহ, আমাদের এখানকার মতো ওখানেও করাপশন আছে, ওখানেও পোচিং আছে। মানে যা ভারতবর্ষে বাংলাদেশে আমরা অভ্যস্ত দেখতে, সব ওখানে আছে। দারিদ্র আছে, এবং দারিদ্র থাকলে করাপশন থাকে, সেটাও আছে। তারই মধ্যে এখনো প্রকৃতি ওখানে থেকে অনেক বেশি, মানে একটা বুফে টেবিলের মতো। আপনি যদি যান তাহলে দেখতে পাবেন যে আপনি চারপাশে যেদিকে ঘাড়ান কিছু না কিছু ঘটছে প্রতি মুহূর্তে, এবং সেটা ফটোগ্রাফিক সাবজেক্ট বা একজন প্রকৃতিবিদের সাবজেক্ট। আর ছবি তোলার জন্য আইডিয়াল, কারণ লাইট ভীষণ ভালো থাকে ইন কম্পারিজন টু আমাদের এখানকার জঙ্গল। আর যেহেতু ফাঁকা, ফলে অবস্ট্রাকশন খুব কম, যে কারণে এমনিতে সাফারি সব জায়গাতেই খুব কস্টলি। এখন ভারতবর্ষেও আপনি একটা টাইগার, যেখানে টাইগার হ্যাবিটেটে গেলে 50-60 হাজার টাকার নিচে আপনি 4-5টা সাফারি করতে পারবেন না। তো ওখানেও ঠিক একই রকম ভাবে 3-4টে ভারতীয় সাফারি ইকুইভ্যালেন্ট টু একটা আফ্রিকান সাফারি খরচা আর কি। তো এই হচ্ছে ব্যাপার। এবার ছবি আমরা দেখি, তারপরে যেখানে যেখানে প্রশ্ন আসবে, অথবা একটা হতে পারে, কারণ ছবির মাঝখানে কথা বললে যিনি দেখাচ্ছেন তার ফ্লো কেটে যেতে পারে। তো আমরা আলোচনাটা বোধহয় পরে করাটাই বেটার হবে।
আমরা প্রশ্নগুলো রেখে দেবো, সেগুলো আমরা যখন আলোচনা হবে তখন আমার যতটুকু জ্ঞান বুদ্ধি সেই অনুযায়ী আমি চেষ্টা করব সেগুলো জানাবার। কেমন? হ্যাঁ, ধন্যবাদ। নির্মলা দা, একটা ইন্টারাপ্ট করছি একটুখানি। হ্যাঁ, এই যে সাবানার যে ঘাসগুলো, হ্যাঁ, হ্যাঁ, এগুলোর মোটামুটি হাইট কত, আমি যদি একটু ভিজুয়ালাইজ করি? এগুলোর আর হাইট বলতে হাঁটু অবধি মোটামুটি ধরে নেওয়া যেতে পারে। 3 থেকে 4 ফুট, 3 থেকে 4 ফুট। এবং এখানে একটা মজা আছে, সেটা হচ্ছে যে এই ঘাসের কোন সময়টায় ঘাস বেশি কোন সময়টায় ঘাস কম, তার উপর আবার ফটোগ্রাফিক সিজনটা নির্ভর করে। আপনার ওইখানে বৃষ্টির সময় হচ্ছে মার্চ থেকে মোটামুটি মে মাস পর্যন্ত, এটা হচ্ছে মেন যেটা মনসুন সিজন। মার্চ এপ্রিল মে, এপ্রিল হচ্ছে মেন মনসুন সিজন। আর এই এই সময় থেকে বৃষ্টি শুরু হয়, ঘাস বাড়তে শুরু করে। এবং জুন থেকে আবার ঠান্ডা পড়তে শুরু করে, জুন থেকে ঘাস শুকোতে শুরু করে। জুলাই আগস্ট সেপ্টেম্বরে ঘাস প্রায় শুকিয়ে যায়। আপনি যদি এই এপ্রিল মে জুন পর্যন্ত যান, জানুয়ারি থেকে জুন, জানুয়ারি না সরি, মার্চ থেকে জুনের মধ্যে যান, তাহলে আপনি সবুজ সাভানা দেখতে পাবেন। আর আমরা যে সময় গিয়েছিলাম এই বছর 2025-এ, সেটা আগস্ট মাসে, তখন কিন্তু আর সবুজ ঘাস প্রায় নেই বললেই চলে, পুরোটাই ড্রাই হয়ে গেছে। এবং ছবি তোলার জন্য এই সময়টা আইডিয়াল। কিন্তু প্রেডেটারের গায়ের রং, সিংহের গায়ের রং, লেপার্ডের গায়ের রং আর ঘাসের রং অলমোস্ট এক, ক্যামোফ্লেজ। একদম ক্যামোফ্লেজ। ক্যামোফ্লেজ। মানে সিংহ যদি বসে থাকে আপনি যা বুঝতেই পারবেন না যে সিংহ বসে আছে, ওই 4 ফুট ঘাসের মধ্যেই ও লুকিয়ে যাবে, বোঝা যাবে না। সেই ছবিও বোধহয় আশিস দা হয়তো একটা দুটো দেখাবে যে কিভাবে ক্যামোফ্লেজ হয়ে থাকে এরা। এবং সব মিলিয়ে এই হচ্ছে সিচুয়েশন ঘাসের ব্যাপারে। ধন্যবাদ। আমরা শুরু করি তাহলে। হুম। তো আমাদের এই আয়োজন শুরু হচ্ছে এখন। আমরা একটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করব, আপনারা সবাই শেয়ার করলে আপনাদের বন্ধুরাও দেখতে পাবে। শেয়ার আমি করব, আমার ওয়াল থেকে আপনারা করলে হবে। তা আমি শুরুতে বিশেষভাবে বলছি যে আশিকদার সাথে যেহেতু একটা ল্যান্ডস্কেপের কাজ করেছিলাম স্পিতিতে, তো আমার মনে হয়েছে একটা ভিন্ন ধরনের কিছু দেখব। আফ্রিকার শুধুই বন জঙ্গল নয়, তার বাইরে যে একটা জীবন বৈচিত্র্য এবং ল্যান্ডস্কেপ আছে, সেটা আশিকদার কাছ থেকে দেখবো বলে আসলে এই আয়োজনটায় আমরা শুরু করি। তো কথা না বাড়াই সরাসরি আশিকদা, আপনাকে আমি শুরু করার জন্য আহ অনুরোধ করছি। আপনি ছবি দেখিয়ে দেখিয়ে কথা বলুন। ঠিক। হ্যাঁ। হুম। হুম, কথা বলবো। হ্যাঁ আশিকদা, কথা বলেন। শুভ সন্ধ্যা। সবাইকে শুভেচ্ছা। চিত্রচিন্তার সঙ্গে আমি গত 3 বছর বিশেষভাবেই একটা যোগাযোগ করার বা যুক্ত থাকার সুযোগ পেয়েছি। রাসেলের সঙ্গে পরিচয়, তারপরে চিত্রচিন্তা, মাঝে মধ্যেই গেছি বিভিন্ন কোর্স কন্ডাক্ট করার জন্য বা পোর্টফোলিও দেখানোর জন্য। তো আহ, এইবার একটা সুযোগ পেলাম কেনিয়া ট্যুরের কিছু ছবি দেখানো। তো চিত্রচিন্তা আমারই একটা ক্লাব মনে করি। আমি ভীষণভাবেই চিত্রচিন্তার সঙ্গে আত্মার একটা যোগাযোগের অনুভূতি আমার মধ্যে কাজ করে। তো আমি কেনিয়ার সফরের আহ, আগে কেনিয়া সম্বন্ধে একটু পরিচিতি দিই। কেনিয়া আমাদের মতোই ব্রিটিশ কলোনি ছিল। তো ব্রিটিশ 1963-তে চলে যায়, কেনিয়া ছেড়ে স্বাধীন হয়। আর 64 থেকে রিপাবলিক স্টেট হয়ে যায়। ভারত মহাসাগর, তার ওপারটাই হচ্ছে আফ্রিকা, এবং কেনিয়া পূর্ব দিকেরই একটা দেশ আফ্রিকার। সুতরাং সমুদ্র পার হলেই কেনিয়ায় পৌঁছে যাওয়া যায়, এরকম একটা অবস্থান। কেনিয়া বিভিন্নভাবেই কিন্তু পৃথিবী বিখ্যাত। প্রথম মহিলা নোবেল পিস প্রাইজ পেয়েছে কেনিয়া থেকে। ওনার নাম ওয়াঙ্গারি মাথাই। প্রথম মহিলা নোবেল পিস প্রাইজ পান। এছাড়া প্রাচীনতম মানুষের অস্তিত্ব কিন্তু এই কেনিয়াতেই পাওয়া যায়। কেনিয়া আহ, খুব গরিব দেশ। আহ, গরিব দেশ কারণ ব্রিটিশ ব্রিটিশ ছেড়ে যাওয়ার পরপর আমরা আমাদের দেশ প্রতিবেশী দেশগুলোতে যে ক্যারেক্টারিস্টিক গুলো দেখি, যেটা নির্মাল্য বললো, ওইখানেও সেটা
উপস্থিত, সেটা ওখানে একই রকম ভাবেই আছে। কফি হচ্ছে ওদের বিগেস্ট এক্সপোর্টিং আইটেম। ওদের ওখানে এত কফি হয়, ভালো উচ্চমানের কফি হয়। এবার এই গ্রিন করিডোর, নির্মাল্য এবং ওর টিম যে প্রজেক্টটা করে, যেটা গিয়ে আমি দেখলাম, ওটা একার পক্ষে সম্ভব না। ওর একটা টিম আছে, তারা যেতে যেতেই টিম মেম্বার হয়ে গেছে। তারাই ব্যাপারটা নিয়ে ভাবনা চিন্তা যোগাযোগ এগুলো করে। তো আমি এই ট্যুরের প্রথমেই আহ, আমি আমার কৃতজ্ঞতা জানাবো নির্মাল্যকে। কারণ মনে হলো আমি আমার বাড়িতেই বসে আছি, বাড়িতে বসেই আমি ওয়াইল্ড লাইফ শুট করতে পারছি। এত কমফোর্ট, এত সুন্দরভাবে ট্যুরটাকে ও এক্সিকিউট করেছে। তো সেইভাবে যার জন্য আমাদের কিন্তু যে সাফারি তো খুব ট্রাভেলসাম, কারণ ওটা মরুভূমি অঞ্চল। রাত্রের বেলা 22-23 হয়ে যাচ্ছে টেম্পারেচার, আর দিনের বেলা 32-33-34 হয়ে যাচ্ছে। তো যাই হোক, সব মিলিয়ে যে ছবিগুলো পেয়েছি, ছবি দেখাতে দেখাতে আবার কিছু বলবো। আচ্ছা, যে ছবিটা দেখতে পাচ্ছেন, ছবি দেখা যাচ্ছে তো রাসেল? হ্যাঁ, দেখতে পাচ্ছি উপরের স্ক্রিনটা, ওই যে উপরে একটা স্ক্রিনটা তুলে দেবো। হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ, উপরে স্ক্রিনটা, হ্যাঁ উঠেছে। হুম। হ্যাঁ, উঠছে। হ্যাঁ, আমরা প্রথম যেদিন পৌঁছই নাইরোবি থেকে মাসাই মারা, বাসে প্রায় 8 ঘন্টা, 229 কিলোমিটার রাস্তা। কিন্তু আমরা অনেক স্টপেজ দিয়েছি, ফলে আমাদের একটু পৌঁছতে বেলাই হয়ে যায়। তারপরে আমাদের রাত্রের বেলা সাফারি করালো। রাত্রে সাফারি হলো একটা, মানে ডিনারের পরে এই 9টা নাগাদ বেরোনো হলো। রাত্রে পশু প্রাণী দেখবো, কিরকম একটা ভয় ভয় করছে। তো গেলাম, তো তারা রেস্টে ছিল। মানে আমরা জিরাফ পেলাম, ওয়াইল্ড বিস্ট পেলাম, হরিণ পেলাম, সিংহও পেলাম। কিন্তু তারা নিজস্ব যে এরিয়া, সেখানে তারা রেস্টে ছিল। তো গাড়ির লাইট এবং বড় সার্চ লাইট নিয়ে গেছিল কয়েকটা, সেগুলো দিয়ে আমরা একটু দেখলাম। ওটা প্রথম আহ, স্বাদ পাওয়া ওয়াইল্ড লাইফের, রাতের অন্ধকারে। খুব রোমাঞ্চকর ছিল অবশ্যই। পরের দিন থেকে আমাদের ট্যুরটা শুরু হলো ভোরবেলা। ভোরবেলা মানে সানরাইজের আগে আমরা, এই যে ছবিটা দেখা যাচ্ছে এই জঙ্গলে, আমাদের হোটেলের খুব কাছে, 1 কিলোমিটারের মধ্যে আমরা ঢুকে পড়ি। সানরাইজটা এখনো হয়নি, এর পরে হয়েছে। সেই জন্য এই ছবিটা প্রথম দেখাচ্ছি, যে সানরাইজের আগে বেলুনে অনেক টুরিস্ট আছে, তারা এই বেলুন রাইড করে করে ওয়াইল্ড অ্যানিমেলকে অবজার্ভ করে। আমরা তো গাড়িতেই আছি, জিপে আছি। এটা প্রথম পেলাম। এখানে সকাল হলো বা তার আগে থেকেই এরা ওয়াইল্ড বিস্ট এরা খেতে শুরু করলো। এরা শুধু না, এরা তো খাদ্য, এবার খাদকও এসে যাচ্ছে। কি গো? কখন? সত্যি না জানতে। নেক্সট ছবি। হ্যাঁ, হ্যাঁ, এবার দেখুন ঠিক তারপরেই আহ, একটু আলোর আভা এসছে। এই বেলুন গুলোতে একটু লাইট পড়েছে, হাইলাইটেড হয়েছে। সঙ্গে সিংহ মামাও বেরিয়ে পড়েছে শিকারের খোঁজে। তার ব্রেকফাস্টটা চাই। এরপরে সানরাইজ হচ্ছে মাসাই মারায়। সানরাইজ এখানে না এই ধরনের গাছগুলোই বেশি, বাবলা গাছ। যত বড় গাছ দেখা যাচ্ছে সব বাবলা গাছ। এটা সানরাইজ পার্টটা আমার গেল। এরপরে আমরা একটু, আমি কিভাবে সাজিয়েছি একটু বলি। আহ একটা অ্যানিমেলের উপরে যা ছবি আছে একটা জায়গায় রেখেছি, যাতে এ- এদের সম্বন্ধে একটা ধারণা করতে সুবিধে হয়। তো আমরা সাম্বারু ফরেস্ট যেটা আছে, মানে প্রথমে তো মাসাই গেছি, তারপরে সাম্বারু গেছি, অন্য আরেকটা একটু দূরে। আর সেটাও ভারী সুন্দর। সেখানে আবার বড় গাছ নেই, সব ঝোপ 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 গাছ। তো সেখানে আমরা এই অ্যান্টিলোপ, এই অ্যান্টিলোপের অনেক ভ্যারাইটি, এক একজনের এক একটা নাম। গ্যাজেল আছে, ইম্পালা আছে, ডিগডিগ আছে। হ্যাঁ, সে সবই ওই অ্যান্টিলোপ শ্রেণীর। তো এটা আমরা পেয়েছি সন্ধ্যের দিকে।
নেক্সট এটা পেয়ে গেলাম। এর গলা খুব উঁচু, এরা গাছের সামনের দুপা দিয়ে দিয়ে উঠে, এরা উঁচু ডালের হরিণ কিন্তু ঘাস খায়, গাছের ডাল একমাত্র এই প্রজাতির হরিণটাই খেতে পারে। তারা দুপা তুলে সামনের উঁচু ডালটা খায়, পাতা খায়। অ্যান্টিলোপ শ্রেণীর মধ্যে সবচাইতে আকারে বড় এরা পাওয়া যায়। সফট লাইটে পেয়েছি, লো লাইট পথিমধ্যেই এরকম একটা পেয়ে গেলাম। হুম। ওই ছোটটাকে সম্ভবত, আমার এই ব্যাপারগুলো এখনো খুব একটা সড়গড় হয়নি, ডিগ ডিগ বলে। মানে এখানে দু শ্রেণীর হরিণ আছে। ছোটটা হচ্ছে ডিগ ডিগ এর নাম। এবার আমরা হাতিতে ঢুকলাম। আহ, হাতি আমরা পেয়েছি, ভালো পেয়েছি, যেটা বলবো সেটা সাম্বারু ফরেস্টে প্রচুর হাতি আছে। এবং হাতি একটু স্লো মোশনের অ্যানিমেল বলে ছবি তোলায় খুব সাহায্য করে, ছবি তুলতে সহজ হয়। এবং এরা জুটে থাকে, গ্রুপে থাকে। তার ফলে বিভিন্ন কম্পোজিশন এরা নিজেরাই সৃষ্টি করে, সেগুলো শুধু ধরতে হয়। হাতির পাল, হাতির সিরিজ চলছে এইখানে। সাম্বারুতে মাটিগুলো একটু লালচে, তার ফলে এখানকার হাতিগুলো একটু লালচে ধরনের, মানে যে মাটিতে ওরা মাটিতে যে ওরা ঘোরাঘুরি খাক বা ঘাস মানে ঘষাঘষি করুক, যাই করুক, ওদের গায়ে একটু লালচে ভাবটা থাকে, ওই মাটিগুলোর একটা ইমপ্রেশন পাওয়া যায়। ওরা নিজেদের মধ্যে এরকম, এটা হয়তো খেলা খেলা একটা ওদের। তো উম, ওই যে গোষ্ঠীটা ছিল একটা এই ঝোপঝাড়ের মধ্যে। তো আমরা খুব ক্লোজেই চলে গেছি, ক্লোজে যাওয়া যায়, সবাই যায়। তো সেখানে আমরা একটু ওয়েট করাতেই বিভিন্ন মুড গুলো পেয়েছি ওদের। এটা একটা নদী, এই নদীটা নাম হচ্ছে আহ নদীটার নামটা একটু ইয়ে কি নাম? এওয়াসো এঙ্গিরো। হ্যাঁ, খুব মানে 2 থেকে 3 ইঞ্চি জল, কিন্তু স্রোত আছে, কনস্ট্যান্ট জলটা বয়ে যাচ্ছে। দেখুন হাতিগুলোর পা ডুবে আছে 2 থেকে 3 ইঞ্চি, চড়াই হয়তো 300 ফুট, 400 ফুট, কিন্তু জিরাফ পার হয়, সব প্রাণী পার হয়। এবার আমরা চলে গেলাম একদম, এগুলোকে বলে টোপি। ওই সব অ্যান্টিলোপ প্রজাতিরই টোপি। এরা দলবদ্ধ থাকে, দলে থাকে, খুব সেন্সিটিভ, শাই, একটু দূর থেকে অচেনা কাউকে দেখলেই দৌড় লাগে। তো এটা একটা পেলাম, আমরা এখানেই ব্রেকফাস্ট করছিলাম, প্যাকেট খাবার নিয়েও আমরা গেছি, ট্যুর করেছি কয়েকটা। মানে সকালবেলা তো সানরাইজের আগে বেরিয়ে গেছি, তো সেইখানেই একটু ছায়া জায়গায় আমাদের গাড়িগুলো নিয়ে গেল, সেখানে খেতে খেতেই এটা পেয়ে গেলাম। টোপি। এবার আমরা সিংহ মামার বেশ কিছু ছবি আছে সিংহের বিভিন্ন মুডের, ইভেন্টের। একটু গল্পটা বলতেই হয়, এই যে পেছনের ঝোপটা একটু ডিটেলসে নির্মাল্য বলবে। ঘটনাটা হচ্ছে, ফিমেল যখন প্রেগনেন্ট থাকে, বাচ্চা হয়, তখন ও নিজেই একটা একা একটা ঝোপঝাড় বেছে নেয়। কারণ মেল লায়ন বাই হিজ নেচার ও বাচ্চাদের ভবিষ্যতের প্রতিদ্বন্দ্বী ভাবে মেরে দেয়।
সেজন্য বাঁচানোর জন্য কি করে, ওখানে কিল করে এই ভেতরে ঝোপঝাড়ের মধ্যে থাকে, এই বাচ্চাগুলো থাকে, মাংস খায়, ও বাচ্চাগুলো মায়ের দুধ খায়। এভাবেই কিছুটা বড় ঠড়ো বেশ শক্তিশালী হলে তখন আবার গ্রুপে গিয়ে জয়েন করে। তো এটা মা, মানে বাচ্চা দুটো কি করছে, আমাদের ধরুন 30টা গাড়ি ঘিরে দাঁড়িয়ে আছে, কম করে 30টা গাড়ি পুরো সার্কেল করে, বাচ্চাগুলো খেলার ছলে আমাদের গাড়ির তলা দিয়ে পাশ দিয়ে উল্টো দিকের জঙ্গলে চলে গেছে। এবার মা, আমাদের যেমন মনুষ্য সমাজে মায়েরা গর্জন করে, বাবারা গর্জন করে, ওরকম ভাবে আর কি, এই কোথায় গেছিস আয়, ঠিক সেরকম ভাবে আওয়াজ করলো। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি, দেখছি, আওয়াজ করলো একটা গড়ের মতো, একটা ওদের নিজস্ব ভাষা। বাচ্চাগুলো আবার গাড়ির তলা দিয়ে ফিরে গেল, ফিরে এবার যাচ্ছে মায়ের কাছে। সেই ইভেন্টটা এটা। এবং মায়ের মুখটা দেখুন, কড়া মানে রক্তচক্ষু দেখাচ্ছে, কিন্তু মা রেস্টে আছে, বিশাল সাইজ। মেজাজ হয়ে গেছে, এখনই ওর মেজাজ হয়ে গেছে। বাচ্চারা তো খুব দুরন্ত হয়, সব সব প্রাণীরই বাচ্চারা দুরন্তই হয়। তো সেটা এখানেও আমরা পেয়েছি। দেখুন তার এই বাচ্চার এক্সপ্রেশন দেখুন। এটা একটা কিল, এটা একটা গল্প, মানে এই সিংহটা, সিংহী আর কি, আমি সিংহ বলছি, সিংহী, সে অনেকক্ষণ ধরে একটা গ্রুপ অফ প্রেকে চেস করছে, মানে সে ঘাসের মধ্যে ক্যামোফ্লেজ করে আস্তে আস্তে এগোচ্ছে। একটা সার্টেন ডিস্টেন্সে না আসলে ওদের সঙ্গে চেজিং এ পারবে না। সেজন্য কি করে, দূর থেকে দেখলেই চেস করে না, একটা আন্দাজ বলছি 50 ফুট 60 ফুট মতো ক্লোজে গেলে তবেই সে রানটা করে। এই সিংহী, সে আমার গাড়ির পাশে একদম, আমার মানে গরম ছিল প্রচন্ড, দুপুরবেলা তখন 12:30 একটা, প্রচন্ড রোদ। ও আমার গাড়ির একদম গায়ে লেগে দাঁড়িয়েছিল প্রথম। ওই যে বললাম হাতটা নামালে ওর পিঠে লাগে, কিন্তু ভয়ে সে দিয়েছিলাম। তারপরে ও অন্যান্য আমাদের যে টিমমেটস, আরো 4টে গাড়ি, আমাদের মোট 4টে গাড়ি ছিল, অন্যান্য গাড়ির সঙ্গেও সেই ছবিও তোলা আছে। গিয়ে এরকম ভাবে শেডের মধ্যে থেকে ওর টার্গেটকে ফিক্স করছিল, ডিস্টেন্স মাপছিল, এবং ওর ভবিষ্যতের কৌশল যেটা, সেটা নিয়ে চিন্তা ভাবনা করছিল। কিন্তু সেই জায়গাটায় ওর এটা সাকসেস আসেনি। এবার আমরা দেখেছি হবে না, আমরা গাড়ি নিয়ে আবার ড্রাইভার অন্য জায়গায় চলে গেল। ও ব্যাক করে একটা নালাই বলবো, এই বৃষ্টি হলে একটু জল জমে, সেই নালার পাশে এই এই যে প্রে গুলো জল খাচ্ছিল। তার মধ্যে হরিণ ছিল, জেব্রা ছিল, এই ওয়াইল্ড বিস্ট ছিল। সে একটাকে কিল করে, এবং দেখুন ওর বাঁ কানে এখানে একটা ঘা মতো আছে, প্রচুর মাছি বসে রয়েছে, আর সম্ভবত ওর একটু বয়সও হয়েছে। তো যা হোক ও কিল করে, তারপরে খেতে থাকে। এবার আমাদের ড্রাইভারের ডিটেলস আমি আসছি পরে। ড্রাইভার আমাদের একদম ওর সামনে এরকম ভাবে নিয়ে গেল, ধরুন 10 ফুটের মধ্যে নিয়ে গেল। তো এই ছবিটা, এবার ছবি, ও তো কিল পেলে ওরা খুব শান্ত, মানে সেখান থেকে নড়বে না, আপনাকে অনেক সময় দেবে ছবি তোলার। তা আমি আমার পছন্দ মতো, চাহিদা মতো মোমেন্টের জন্য বসে রইলাম, যে তুই জিভ বার করবি তবে আমি ছবি তুলবি। ও অনেকবার অনেকভাবে জিভ বার করেছে, তখন আমি ছবিটা নিলাম। ও হাঁপিয়ে গেছে, এই যে জল নালা বললাম, এখানে ও জল খাবে, মানে পাশেই ওর ডান দিকেই কিলটা পড়ে আছে। ও এখানে হাঁপিয়ে গিয়ে হাঁপাচ্ছে রীতিমতো। এটা আরেকটা জায়গায় একটা গ্রুপ, মানে সিংহীরা শিকার করলো ওয়াইল্ড বোরটাকে, ও কাছেই ছিল, ওই গ্রুপেই ছিল। তারপরে ও ঝাঁপিয়ে পড়ে গিয়ে সবাইকে তাড়িয়ে দিয়ে কিলটা নিয়ে নিল, অধিকার করলো। করে ওই ডেনটা ছেড়ে ওর পেছনে পেছনে কিন্তু ওর ফিমেল এবং বাচ্চাগুলো আসছে খাবারের জন্য। ও গড় গড় করে, মানে গর্জন করে তাদের তাড়িয়ে দিল, দিয়ে ও এটা নিয়ে আরেকটা ঝোপে যাচ্ছে। এবার মজার কথা হলো, ও কোন রুটে যাবে এটা ড্রাইভাররা খুব ভালো জানে। ড্রাইভার কিন্তু আমাদের, ও যখন এখানে নেই, গাড়িটা সেই ফাঁকা মাঠে এনে দাঁড় করিয়ে দিল, এবং সত্যি সত্যি ও এলো, এবং আমার গাড়ির পাশ দিয়ে 6 ফুট 7 ফুটের মধ্যে দিয়ে গেল। এবার আমার মনে হচ্ছে যে লাঞ্চটা তো হলো, ডিনারের জন্য যদি আমাকে টার্গেট করে, কারণ আমি তো 4 ফুট বাই 2 ফুটের জানলায় বসে আছি, ঢোকাতে অসুবিধে নেই।
কিন্তু অ্যানিমেলদের এই একটা, ওরা ইমিডিয়েটটাই বোঝে, আগামীকালটা বোঝে না, আগামীকাল ওদের মাথায় ঢোকে না, নেই। এখন এটা পেয়েছে, এটা নিয়েও খুশি। এটা আমার একদম গাড়ির কাছে। এটা একটা বিকালে মানে সন্ধে হওয়ার ঠিক একটু আগে আমরা এটা পাই। তারপরে এদের কত রঙ্গরস, সেটা আমরা চোখের সামনে দেখলাম এবং ক্যামেরাতে কিছু পেলাম। দেখুন গাড়ি কত কাছে যায়, এই ছবিটা আমি রেখেছি বোঝানোর জন্য গাড়ি কত কাছে যায়। এবং এদের মুড দেখুন। এটা একদম 6-7 ফুটের মধ্যে। এইবার দেখাই, ওখানে না উইভার পাখি আছে, আমাদের বাবুই পাখির মতোই একটু বড়। তারা এরকম বাসা বানায়। আমাদের বাবুই পাখির বাসাটা একটু লম্বাটে হয়, আর আর একটু বড় হয় সাইজে। ওরা এই করে, এটা এটা চড়াই পাখির মতো দেখতে। ওরা এটা দেখানোর জন্য আমরা সাম্বারুতে যে রিসোর্টে ছিলাম তার ভেতরে এটা আমি এটাকে এখানে রেখেছি যে আহ, উইভার, ওখানকার উইভার বার্ডস গুলো কিরকম ভাবে বসা করে। আরো ছবিতে অন্যান্য ভাবে আছে। এটা সুপার স্টার্লিং, এই পাখিটার নাম সুপার স্টার্লিং। মাটিতে থাকে। ওখানে আমরা বেশ কিছু, বেশিরভাগ পাখি দেখলাম মাটিতে। কেন? ঘাসগুলো যে হয়, ঘাসের দানা হয়, সেগুলো যে মাটিতে পড়ে, ওরা সেগুলো দানাগুলো মাটির থেকেই তুলে তুলে খায়। সেই জন্য এই মানে ওই টোটাল জার্নিতে আমরা যত পাখি দেখেছি সব মাটিতেই পেয়েছি। দেখুন পেলিকান, এটা নাইভাসা, নাকুরু নাকুরু লেক বলে আছে। আহ নাকুরু লেকের ছবি, প্রচুর পেলিকান। এটা স্টর্ক, যেন মৌনব্রত নিয়েছে, শোক পালন করছে, এরকম একটা কম্পোজিশন আমি পেয়ে গেলাম। এটা হচ্ছে ভাল্টারাইন গুইনা ফাউল। মানে এরা ওই মাটিতেই, ওই যে বললাম মাটিতেই থাকে। এদের এদের আরো কিছু ছবি আছে, যে গ্রুপ যেন মিটিং হচ্ছে, এরকম একটা কম্পোজিশনে পেলাম। হুম, হ্যাঁ, রংগুলো খুব সুন্দর, খুবই পিক্টোরিয়াল ভ্যালু রয়েছে। এগুলো আমরা যেগুলোকে তিতির বলি, সেই সেই পাখি ওখানে এরকম ঘাসের মধ্যেই থাকে। আমরা জানি ওরা ওরকম ঘাসের মধ্যে ঝোপঝাড়েই থাকে। পেলিকান, কত রকমের পাখি পাওয়া যায়। হেলমেটেড গিনি ফাউল। হ্যাঁ, এটা একটু গল্প বলার আছে জানেন, বলি। এটা সেক্রেটারি বার্ড। প্রথম কথা হচ্ছে এদের চলন, আহ, একটু বোঝাবার জন্য শব্দটা ব্যবহার করছি। মাস্তানি করার যে স্টাইল, হাঁটা, এদের হাঁটাটা হচ্ছে একদম মাস্তানি করার মতো, অসম্ভব রয়্যাল হাঁটা। মানে ওই ওই রকম হাঁটা স্টাইল আমি কোনো মানে প্রাণীর মধ্যে দেখিনি। এরা কিন্তু মাটিতে থাকতেই ভালোবাসে। এখানে গল্পটা হলো, আমরা জিরাফের ছবি তুলছিলাম। হঠাৎ তুলতে তুলতে আমরা রেডি হচ্ছি, ড্রাইভার সাঁ করে গাড়িটার ডান দিকে ঘুরিয়ে একটা ফাঁকা জায়গায় নিয়ে গেল। বিরক্ত হলাম যে এটা কি, আমি ছবি তুলছি। বলছে কি ফেট আপন মি, বলে ও দূর থেকে গাছের উপরে এই এই ছোট পাখিটাকে দেখেছে। ও সেটা দেখেছে, ছোট্ট সাইজ, ও সেইখানে নিয়ে গেল, মুখে কিছু বললো না। আমরা ওখানে পৌঁছতেই আরেকটা পাখি, মানে বড় পাখিটা মাথার উপর দিয়ে, গাছের উপর দিয়ে এসে অনেকটা আমাদের সামনে নামলো।
তো প্রথমে ইমোশনাল হয়ে রেকর্ড শট কটা মেরে দিয়েছি। তারপরে আমি বললাম ড্রাইভারকে যে আমি চাইছি জিরাফ থাকবে আমার ব্যাকড্রপে, ব্যাকগ্রাউন্ডের সামনে থাকবে পাখি, তুমি আমাকে সেই জায়গায় নিয়ে চলো। সা করে একটা ফাঁকা জায়গায় এনে দাঁড় করালো, কোনো পাখি নেই, কিন্তু জিরাফ অনেক দূরে আছে। 2 মিনিটের মধ্যে এই পাখি দুটো হেঁটে 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 চলে এলো, এবং আমি যেটা চেয়েছিলাম, এই যে ট্রায়াঙ্গেল শেপ হয়েছে, এই বড় পাখিটা জিরাফকে, এই জেব্রাকে এই জেব্রা জিরাফকে দেখছে অ্যাজ ইফ যেন একটু চ্যালেঞ্জ বা কম্পিটিশনের ব্যাপারটাকে এস্টাবলিশ করছে, পেছনেরটা ফলো করছে। এটা এটা কিন্তু এই পাখিটা হারিয়ে যাচ্ছে, মানে খুব কম পাওয়া যায়, আফ্রিকাতেই পাওয়া যায়, তাও সব জায়গায় পাওয়া যায় না। কিন্তু ফর্চুনেটলি ওই আধো আলোর মানে অন্ধকার হচ্ছে হচ্ছে এরকম একটা সময় ড্রাইভারের কল্যাণে, ওর এফিসিয়েন্সির জোরে আমি এই ছবিটাকে করতে পেরেছি। শকুন যাকে বলে, একদমই শকুন, হোয়াইট ব্যাকড ভালচার বলে। এরা একদম হাড়গুলো, ওই যে একটা হাড় মুখে নিয়েছে, ধরে ধরে গিলে ফেলে। তা আশিসদা, হ্যাঁ। আপনার ওই যে ক্যামেরা এবং লেন্স কি ছিল, এটা একটু বললে ভালো হয়। আচ্ছা, বলি, এটা আমার নির্মাল্যই বলে দিয়েছে, আমার জীবনের প্রথম ওয়াইল্ড লাইফ, মানে আমি পাখি প্রাণী কোনোদিন তুলিনি। ইভেন আমার আমি বড় লেন্সও হাতে নেইনি কোনোদিন জীবনে। তো এবার আমি আহ, আমার নিজের যে সেট আছে 750, আমি মিররলেসে যাইনি। আমি ডিএসএলআরই আছি। 750 আর আমার 80-200, 70-200 2.8 আছে। সেটা নিয়ে গেছি আর ভাড়া করেছি নির্মাল্যরই সহায়তায়, এবং জানাশোনা জায়গা থেকে কলকাতায়। একটা 500 প্রাইম নিয়ে গেছিলাম, আর একটা 750 বডি নিয়ে গেছিলাম ভাড়া করে। এই দুটো নিয়ে গেছি, দুটো সেট। তো কিছু ছবি, প্রায় 50-50 ছবি এখানে মানে লং টেলিতে হয়েছে, আর কিছু আমার ওই যে জুমটা 70-200 এতেই হয়েছে। তো কাছাকাছি গুলো 70-200তেই নিয়েছি, আর যেগুলো দূরের স্বাভাবিকভাবে আমি 500 প্রাইমে। তবে একটা কথা বলবো, আহ, যে এই দেখুন পেলিকান, ওদেরকে না খাবার দেয়া হচ্ছে আর কি। খাবারটা জলে পড়ে গেছে দূরে একটু, তো ওরা এরকম হা করে আহ, খাবারটা গিলে নেওয়ার ধরার চেষ্টা করে। পেলিকানের হাট, এটা হচ্ছে আহ নাকুরু, নাকুরু লেক। নাইবাসা, নাইবাসা। নাইবাসা, হ্যাঁ নাইবাসা, নাইবাসা লেক। খুব শর্ট টাইম আমরা এখানে ছিলাম, মানে আমাদের টোটাল প্রোগ্রাম, এয়ারপোর্ট যেতে হবে, এসব মিলিয়ে আমরা এখানে বেশি সময় দিতে পারিনি। বার্ড পর্ব শেষ হলো। আহ এবার একটু আহ চলার পথে তো অন্য কিছুও পাওয়া যায়, সেই হিসেবে বলি, এই যে সাফারিতে ফটোগ্রাফি করা না বেশ চ্যালেঞ্জিং, কঠিন। প্রথম কথা হচ্ছে, হয় সাবজেক্ট নড়ে, নলে গাড়ি নড়ে। 2 নম্বর হচ্ছে টেলি ব্যবহার করতেই হয়, টেলির একটা ফোকাস করার সমস্যা থাকে। ফোকাস করছি, সাবজেক্ট সরে গেল, একটু দূরে চলে গেল, আবার ফোকাস করছি। এইভাবে কাজগুলো হয়। ফলে অনেক ছবি শার্পনেসের অভাবে, ফোকাসিং এর অভাবে ঠিক কনসিডার করা যায়নি। কিন্তু বেশ চ্যালেঞ্জিং ব্যাপারটা, তার মধ্যে গাড়ি যেভাবে চালায়, ওই যে বললাম ওদের ওয়্যারলেসে কন্ট্যাক্ট থাকে সব সময়, এখানে এটা পাওয়া গেছে। শোনা মাত্র ওরা যেভাবে ওই খাদা খন্দ, মাটি, কিছু সবকিছু অগ্রাহ্য করে যেভাবে গাড়িটাকে টানে নিয়ে যায়, কত দ্রুত রাইট মোমেন্টে আমাদেরকে পৌঁছে দেবে, এই অ্যাপ্রোচটা ওদের মধ্যে থাকে। ফলে বেশ অনেক সময় মনে হচ্ছে ক্যামেরাটা জানলা দিয়ে বেরিয়ে যাবে। এবার যাই, এই চড়াইয়ের মতো আহ এগুলো হচ্ছে বুশ উইভার। হ্যাঁ, উইভার না, এগুলোই তো উইভার। বুশ উইভার। হ্যাঁ,
এরকম একসঙ্গে থাকে, পালে থাকে, শয়ে শয়ে থাকে, একসঙ্গে একই দিকে একই সঙ্গে দৌড়োয় আর কি, ওড়ে, আবার ঘুরে যায়, চট করে ঘুরে গেল, এই ঘাসের মধ্যে নামলো, এই সবাই মিলে হয়তো 2 সেকেন্ড ঘাসের দানা খেলো, আবার উঠে উঠে পড়লো, আবার আরেক জায়গায় গেল। এটা তো ফিশ ইগল। এরা সমুদ্রের ধারে, জলের ধারে, গাছের ডাঙায় একটু উঁচুতে টপ অ্যাঙ্গেলে বসে নজর করে কোথায় মাছ পাওয়া যায়। এবং সেই মতো ওদের লেপার্ডে ঢুকলাম আমরা। লেপার্ড কয়েকটা ছবি আছে, বেশ গল্প, গল্পের দাবি রাখে। এটা একটা ছিল জঙ্গলের মধ্যে, আমরা অনেক গাড়ি গেছি, ও চলে আসছে হেঁটে হেঁটে, খুব ভালো। এইবার এই গাছটায় ওর একটা বাচ্চা আছে, সেটা পরে ছবিতে দেখাচ্ছি। ও যে হেঁটে হেঁটে 1 কিলোমিটারের মতো এলো, তারপরে গাছের 200 ফুট 300 ফুট আগে একটা ঝোপের মধ্যে 4 ঘন্টা বসে রইলো। আমাদের 30-35টা গাড়ি, প্রত্যেক গাড়িতে 5 জন 6 জন 7 জন 8 জন করে আছে, 4 ঘন্টা রোদের মধ্যে দাঁড়িয়ে রইলো সবাই, কারণ জানে যে বাচ্চারা যখন আছে গাছে উঠবে। এই গাছে ওঠার ছবি, এবং তারপরে ও কি করে এইটার জন্য ওই রোদের মধ্যে আমরা 4 ঘন্টা গাড়িতে বসে রয়েছি। খিদে তো পেয়েইছে, এবং এমার্জেন্সিতেও নামার কোনো পারমিশন নেই। তারপরে ও গিয়ে বসে এইভাবে বসে রয়েছে মেজাজে। এই ওর বাচ্চা। এবার দেখুন দুজনকেই পাওয়া গেল এই ফ্রেমে। এবার নিচে নেমে এসছে ওর দুটো বাচ্চা। এই দুটো বাচ্চা, আর ওরা না ঝোপঝাড়ে থাকে, মানে ঝোপঝাড়ের মধ্যেই, মানে ছবি তোলা খুব কঠিন, মানে কখন বেরোবে, একটু পরিষ্কার জায়গা পাবো, এই প্রতীক্ষায় থাকতে থাকতে দেখুন আদর আদর বাচ্চাকে। আমরা এই বললাম যে এবার আমরা রিভার ক্রসিং, যেটা মাইগ্রেশন পাইনি অনেকগুলো কারণে, হয়নি খুব ভালো। 2 নম্বর হচ্ছে স্পটটাও ঠিকঠাক ছিল না, আর সন্ধে হচ্ছে, মানে আর কিন্তু নিচের দিকে বলে আলো কমে যাচ্ছে। তো যাই হোক, এখানে দুটো ফ্রেম আছে মাত্র, এইভাবেই রেখেছি। জেব্রারাও যে করে মাইগ্রেশন, সেটাকেও দেখালাম। এবার আমরা অস্ট্রিচ পাড়ায় চলে গেলাম। এটা সাম্বারু ফরেস্টে, ওখানে প্রচুর আছে, ভালো পাওয়া যায়। সোমালি অস্ট্রিচ। সোমালিয়া অস্ট্রিচ, সোমালিয়া ওদের বর্ডার একটা কান্ট্রি। এবার জিরাফে গেলাম। দেখুন এখানে এনভায়রনমেন্টটা বোঝায়, বাবলা গাছ, সব বাবলা গাছ, ওখানে ওখানে কিছু পাখির বাসা আছে। তো ওদের তো অসুবিধা হয় না, ওদের গলা লম্বা, কেউ নেয়। আর রেটিকুলেটেড জিরাফে, জিরাফের হ্যাঁ, প্যাটার্নটা। প্যাটার্নটা, এই যে ডিজাইনটা আছে না, 2 রকমের আছে। মারাতেও আমরা পেয়েছি, মাসাই মারাতে জেব্রার যে টেক্সচার, এই যে ডিজাইনটা একরকমের, আর এটা সাম্বারু ফরেস্টে এর ডিজাইনটা আলাদা, এটা রেটিকুলেটেড বলে। একসঙ্গে পেয়ে গেছিলাম। এই পেছনের গাছগুলো এর পরের ছবিতে আছে, ভারী সুন্দর। এক ডালটা উঠেছে, তার থেকে 2 ভাগ, আবার ডালটা উঠেছে, তার থেকে আরো 2 ভাগ, এইভাবে গাছগুলো পাওয়া যায়। ওই নদীতেই জল খাচ্ছে ওরা, যে জলটা খায় জিভ দিয়ে টানে, ওই জলটা ওরভাবে একটু ছড়িয়ে পড়ছে। এই যে গাছগুলো বলছিলাম দেখুন, অবশ্যই পাম গাছ, পাম পাম শ্রেণীর গাছ, কিন্তু একটা ডাল 2 ভাগ হলো, আবার ডাল থেকে 2 ভাগ হলো। ডোম পাম এখানকার একটা স্পেশালিটি। হ্যাঁ, ডোম পাম।
সন্ধে হচ্ছে, সবাই বাড়ি ফেরে, এরাও বাড়ি ফিরছে। এবার আমরা চিতাতে ঢুকলাম। চিতা এই সাভানাতে বা সব জায়গাতেই না, এই ফাঁকা মাঠে একটু উঁচু উঁচু টিলা আছে। এইগুলো ওই কোনো অ্যানিমেল এই মাটিগুলো গর্ত করে থাকে ভেতরে বলে না, মাটিগুলো বার করে করতে করতে এই উঁচুগুলো হয়ে গেছে। ওরা একটু হাইট পেল, 3 ফুট, আড়াই কুইডিপি ফুট, আড়াই ফুট কুইডিপি হাইট পেয়ে গেল। ওরা সেইখানে বসে ওদের প্রে গুলোকে খোঁজে। এবার চললো, পেয়েছে বোধহয় মুড, বসে, মানে আমরা যাকে মেজাজ বলি, মেজাজে বসে আছে। আরো আছে মেজাজের ছবি, এই দেখুন। এটা 2 ভাই 2 বোন বা 1 ভাই 1 বোন এরকম টাইপের মা ছিল, মাটা চলে গেল। তো এরা পরস্পরকে এরকম আদর করছিল। অনেকগুলো শট আছে এখানে, দুটো এনেছি, এই একটা আর এর পরেরটা। চিতা শেষ হলো। এবার একটু আহ পাওয়া গেল এদের একসঙ্গে, সেই অ্যান্টিলোপ শ্রেণীর। এদের শিংগুলো দেখুন একটু ডিফারেন্ট। ওয়াইল্ড বাফেলো, আফ্রিকান বাফেলো, কিন্তু এদের ওই পাখিগুলো পরস্পরের খুব উপযোগী। এরা এদের ময়লাগুলোকে খেয়ে নেয়, পরিষ্কার করে, ফলে এরা একসঙ্গেই এরকম থাকে। এটা ফক্স, কিন্তু এটা খুব রেয়ার ফক্স। এটাকে ব্যাট ইয়ার্ড ফক্স বলে। ব্যাট ইয়ার্ড ফক্স খুব দ্রুত চলে যায়, খুব কম দেখা যায়, ঝোপঝাড়ে থাকে, বেরিয়েই দৌড় দৌড় লাগায়, মানে রেডি হতে হতেই বেরিয়ে যায়। ডাবল হর্ন, আমাদের এখানে, আমাদের পূর্ব মানে এশিয়াতে, আমাদের দেশে বা বাংলাদেশে 1 হর্নের গন্ডার পাওয়া যায়। এখানে ডাবল হর্ন, 2 হর্নের গন্ডার পাওয়া যায়। এবার একটু ল্যান্ডস্কেপ, ওখানকার ল্যান্ডস্কেপটা একটু দেখাবো। দেখুন সব বাবলা গাছ। মোটামুটি এটাকে রেখেছি, ওই যে দূরের বাবলা গাছ, এগুলো হচ্ছে আহ লেপার্ডের বাসস্থান, এই ধরনের গাছগুলো। চিতা মাটিতে থাকে, ঝোপঝাড়ে থাকে, কাটা ঝোপঝাড়ে, কিন্তু লেপার্ড কিন্তু গাছের উপরে থাকে। লেপার্ড ঝোপঝাড়ে থাকবে না। এই ধরনের গাছ, বাবলা গাছ, বহু পুরনো, কত বছর হবে কে জানে, 50-100 বছর তো হবেই। এইভাবে গাছগুলো আছে। সন্ধ্যের দিকে এরকম আকাশ পাওয়া গেল। আমাদের টিমের সবার কাছেই প্রায় একই ছবিই আছে, সানসেটের সময়। এবার ওয়াইল্ড বিস্ট গ্রুপে এলাম। এই দেখুন কত থাকে একসঙ্গে। আমরা যেগুলো দেখি, এই গাছ থেকে লাফ দিয়ে ঠিক গাছের তলার অ্যানিমেলটাকে ধরে নেবে, যদি থাকে লেপার্ড। আপনার ডায়াল করা নাম্বারটি এখন ব্যস্ত আছে। এগুলোকে বলে ওরিক্স। ওরিক্স শিংগুলোর অবস্থা দেখুন কি সাইজ, একটা কুচা লাগলে। ওয়াটার বাক,
এবার জেব্রা, এরা দলবদ্ধ জীব, একসঙ্গেই থাকে এবং এদের বেশ কিছু ক্যারেক্টারিস্টিক আছে যেটা নির্মাল্য ভালো বলতে পারবে, বলবে। এই জেব্রা, জেব্রা ভীষণ ভালো কম্পোজিশন দেয়, মানে শুধু ধরতে জানতে হয়, একটু ওয়েট করতে হয়। ওরা সবসময় মুভ করে, তো করতে করতে ফর্ম গুলো, কম্পোজিশন গুলো ভীষণ ভাবে বদলে যায়। ফলে আমার ধারণা হয়েছে, মানে যদি নামতে পারতাম গাড়ি থেকে, আমি অনেক আরো ভালো ছবি করতে পারতাম। তবে এদের পেছনে সময় দিলে অনেক ভালো ভালো ছবি করা যায়। ভীষণ ভালো সাবজেক্ট ফটোগ্রাফির জন্য। একটা বলিষ্ঠতা আছে, একটা ব্রাইটনেস আছে, আর কম্পোজিশন তারা নিজেরাই করে দেয়। দূরের গুলো কিন্তু সব অ্যানিমেল, দূরে যা দেখা যাচ্ছে। এই দেখুন, ক্যামোফ্লেজ করে বসে আছে প্রচন্ড রোদে, ওই যেটা গাড়ির পাশে এসেছিল, যেটা বলছিলাম। কিন্তু এরা সবাই দেখে অ্যালার্ট হয়ে গিয়ে মেপে নিচ্ছে যে সিংহীটা কত দূরে। ফলে এই স্পটটায় ওর টার্গেটটা মিস হয়। এরপরে ও আরো 1 কিলোমিটার চলে যায়, গিয়ে ওইটা কিল করে, যে ছবিটা আগে দেখিয়েছি। ওই সেই জলা, ওই একটা নালা মতো পেয়েছে। এ হচ্ছে সাম্বারুর আলাদা, মানে দুটো যে জায়গার জেব্রার মধ্যে কিন্তু এই যে টেক্সচার গুলো, তার ডিজাইন, তার ফরমেশন সব আলাদা। এই যে এটা দেখছি আর আগেরটা, দুটো আলাদা। সন্দেহ হচ্ছে ড্রাইভার কতখানি এফিশিয়েন্ট হতে পারে। ড্রাইভারকে বললাম ড্রাইভারকে বললাম যে ভাই, আমাদের এরকম হাতি আছে, সূর্যটা ডুবে যাচ্ছে, তো ভাই একটা ছবি হবে। ও গাড়ি করে নিয়ে গিয়ে হাতিটা কোন রাস্তায় আসবে ও জানে, সেইখানে গিয়ে আমাদের দাঁড় করিয়ে দিল, এবং এই কম্পোজিশনে পেয়ে গেলাম। রিভার্স জার্নি, এরা এদিকে যাচ্ছে, ওরা ওদিকে যাচ্ছে। এবার সূর্যাস্ত, বাড়ি যাওয়ার সময়, আমার শেষ ছবি। ধন্যবাদ এতক্ষণ ধরে দেখার জন্য। রাসেল, হ্যাঁ দাদা, এটা আমার আপনি শেষ ছবি। স্ক্রিন শেয়ার অফ করেন। ধন্যবাদ আশিদাকে। আমাদের সাথে সুব্রত দা আছেন। সুব্রত দা, আপনি কি আছেন? সুব্রত দা, আচ্ছা, সম্ভবত একটু বাইরে আছেন। যাক, তাহলে আমরা এখন সরাসরি আহ, আপনাদের প্রশ্ন উত্তরে চলে যাই। আপনারা প্রশ্ন করুন। প্রশ্নগুলোর উত্তর আশিস দা এবং আমাদের যিনি আমাদের বিশেষ অতিথি, উনি দিবেন। সরি আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুব্রত দা, ধন্যবাদ। সাউন্ড অফ আছে, আমার খেয়াল ছিল না। হ্যাঁ হ্যাঁ, সুব্রত দা, আপনি তো দেখেছেন। আপনার প্রথমে আপনার অনুভূতি শুনি। আপনি তো বেশ কয়েকবার গিয়েছেন, বোধহয় সাথেই গিয়েছেন আবার। হ্যাঁ, সাথে আশিস দাদের সাথেই ছিলাম। যদিও গাড়ি আলাদা ছিল, আমাদের গাড়ি আর আশিস দার গাড়ি আলাদা, কিন্তু আমরা যা দেখেছি, আশিস দা যা দেখেছে, আমরাও প্রায় একই দেখেছি। 19-20 তফাৎ আছে, অ্যাঙ্গেলের তফাৎ আছে। হ্যাঁ, আমি যেটুকু দেখলাম, আশিস দা খুব সুন্দর সুন্দর ক্যাপচারও করেছে দেখলাম।
মাঝে মাঝে মনে হচ্ছিল যে আমি আশিস দা যেই জায়গায় গাড়িটা ছিল সেখানে আমার গাড়িটা থাকলে ভালো হতো, কিন্তু যা হয় আর কি। যাই হোক, খুব ভালো আর কি। এবার আমাদের ট্যুর সত্যি খুব ভালো হয়েছে, এবং এই যে আশিস দা দেখাচ্ছিল না ভীষণ মানে পোয়েটিক যে ব্যাপারগুলি নেচারের মধ্যে, সেই জিনিসগুলি কিন্তু খুব আমার অ্যাবান্ডেন্ট পেয়েছি এবার, তাই বলে। ধন্যবাদ। এবার আমরা আপনাদের প্রশ্ন শুনে ওপেন, যে খুশি প্রশ্ন করতে পারেন। নির্মাল্যদা তো আছেনই, উনি আমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিবেন আশা করি। কারো কোনো প্রশ্ন আছে? নির্মলদা, আপনি কিছু বলা শুরু করেন, তারপর আমরা আচ্ছা, মাঝখানে একটু দেব। এখানে যেটা আচ্ছা, বলা, আমার একটা প্রশ্ন একটু। হ্যাঁ, আমরা দেখলাম যে মানে আমি তো আসলে স্বাভাবিকভাবে সবগুলোকে হরিণ মনে করি। আসলে কি এগুলো হরিণেরই জাত, নাকি এক একটা আসলে আলাদা? হরিণ তো কমন টার্মে আমরা বলি। ওরা ওদের মানে যে আহ, পশু ভাষায় এগুলো সবই হচ্ছে অ্যান্টিলোপ, বিভিন্ন ধরনের অ্যান্টিলোপ। এবার এই অ্যান্টিলোপের মধ্যে সব রকম অ্যান্টিলোপ সব জায়গায় পাওয়া যায় না। যেমন মাসাই মারায়, কেনিয়ার কথা বলছি আমি, মাসাই মারাতে ওরিক্স দেখতে পাওয়া যাবে না। জেরেনুক প্রায় দেখতেই পাওয়া যায়, জেরেনুক নেই। জেরেনুক, ওরিক্স এই দুটো অ্যান্টিলোপ দেখতে গেলে আমাদের যেতে হবে নর্দার্ন পার্ট অফ কেনিয়াতে, যেটা সাম্বরু আশিসা দেখাচ্ছিল। আর সাম্বরুর ইকোলজিটা একদম আলাদা। মাসাই মারা যেমন সাভানা, সাম্বরু হচ্ছে সাব সাহারান এনভায়রনমেন্ট, মানে প্রায় মরুভূমির মতো অঞ্চল। ওই যে নদীটা রয়েছে এওসো এঙ্গিরো নদীটা, ওই নদীর চারপাশটা পাহাড় দিয়ে ঢাকা, মাঝখানটায় মরুভূমির মতো কিছু ঘাস, মানে সামান্য কিছু জায়গায় জায়গায় ঘাস, আর ওই যেটা মরুভূমির গাছ, মানে ক্যাকটাস জাতীয় গাছ বা বাবলা জাতীয় গাছ, যাদের পাতাগুলো কাঁটায় কনভার্ট করে যায়। আহ, ওই অঞ্চলে সাম্বরুতে 5টা স্পেশাল প্রাণী দেখতে পাওয়া যায়, যেটা রেস্ট অফ দি কেনিয়াতে পাওয়া যায় না। স্পেশাল 5 অফ সাম্বরু বলে। তার মধ্যে একটা, সবগুলোই আশিসে দেখিয়েছে, যে রেটিকুলেটেড জিরাফ। তারপরে যে জেব্রাটা, স্পেশাল টাইপের জেব্রা, ওটার নাম হচ্ছে গ্রেভিস জেব্রা। ওর সংখ্যা খুব কম, ওটা এন্ডেঞ্জার্ড স্পিসিস, গোটা পৃথিবীতে 200-র কিছু বেশি সংখ্যায় আছে, আর নেই। তো ন্যাচারালি খুব ইম্পর্টেন্ট, যদি আমরা বায়োডাইভার্সিটি বা জৈব বৈচিত্র্যের কথা ভাবি, তাহলে এটা খুব ইম্পর্টেন্ট একটা স্পিসিস, যেটা সাম্বরুতে গেলেই একমাত্র দেখা যায়। উট পাখি, যেটা অস্ট্রিচ, অস্ট্রিচ না, এই মাসাই মারায় যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে নর্মাল অস্ট্রিচ বা জেনারেল অস্ট্রিচ। আর সাম্বরুর অস্ট্রিচটা একটু অন্যরকম, ওটাকে বলে সোমালিয়ান অস্ট্রিচ। ওদের গায়ের রং, টেক্সচার আলাদা। মেল তাদের দুটোরই গায়ের পালক কালো, কিন্তু গলাটা আলাদা। একটা হচ্ছে ব্লুইশ টাইপের, যেটা সাম্বরু অস্ট্রিচ, সোমালিয়ান অস্ট্রিচ। আর মাসাই অস্ট্রিচ হচ্ছে পিঙ্ক কালারের গলা হয়। তো এইটা আলাদা। গিনি ফাউল আপনারা দেখালেন, আশিসে দেখালো 2 রকমের গিনি ফাউল। একটা হেলমেটেড গিনি ফাউল, যেটা অল অ্যাক্রস কেনিয়া দেখতে পাওয়া যায়। কিন্তু যেটা ভালচারাইন গিনি ফাউল, ব্লু কালারের, যেটা অনেকে বললেন রংটা খুব সুন্দর, ওইটা কেবলমাত্র ওই সাম্বরু অঞ্চলেই দেখতে পাওয়া যায়। তারপরে আর একটা প্রশ্ন শ্যামলদা করেছিলেন, যে বাইসান, বাইসান কেনিয়াতে নেই, বা আফ্রিকাতে বাইসান কিন্তু আমরা দেখিনি। ওখানে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে কেপ বাফেলো, যেটা আশিসদা দেখালো ছবিতে একটা। ওই কেপ বাফেলোর মজা হচ্ছে ওদের যে শিংটা, ফোর হেডে শিংটা এমন ভাবে চ্যাপ্টা হয়ে থাকে যে পুরো ফোর হেডটাকে হেলমেটের মতো কভার করে রাখে। এবং যেটা বিস্ময়কর একটা তথ্য, যে আফ্রিকান মানুষজন সিংহকে তত ভয় পায় না যতটা ভয় কেপ বাফেলোকে পায়। তার কারণ প্রত্যেক বছর অন অ্যান অ্যাভারেজ জলহস্তী আর কেপ বাফেলো, এই দুটোই সব থেকে বেশি মানুষ মারার জন্য কুখ্যাত বলে, মানে তাদের রেসপন্সিবল আর কি। কেপ বাফেলো খুব বদমেজাজি হয়। একটু আধটু 19-20 হলেই পান থেকে চুন খসলেই এদের মেজাজ এরা হারিয়ে ফেলে এবং তখন আক্রমণ করে। আর কেপ বাফেলো অ্যাটাক করলে বাঁচার সম্ভাবনা খুব কম, এত বিভৎস এদের গায়ের জোর, আর শিং এত ধারালো। তো
কেপ বাফেলো সব জায়গাতেই আছে, প্রায় সব জঙ্গলই দেখতে পাওয়া যায়। এবারে আমাদের যে ট্যুর ছিল মূলত আমাদের প্ল্যানিং ছিল মাসাই মারা কভার করা আর নর্দার্ন কেনিয়ার সাব সাহারান এনভায়রনমেন্ট, মানে দুটো আলাদা টেক্সচার, দুটো আলাদা ইকোলজি, দুটোর প্রাণী বৈচিত্র্য আলাদা। তো সেই দুটোকে আমরা মেনলি কভার করেছি এবং আশিসদার ছবিতে আপনারা দেখলেন যে কত রকমের অ্যান্টিলোপের কথা বলছিলেন। সব থেকে ছোট অ্যান্টিলোপ হচ্ছে ডিগডিগ, মানে সে একদম ছোট, 1 হাত 1.5 হাত তার সাইজ। আর সব থেকে বড়টার নাম হচ্ছে ইল্যান্ড, তার শিংও বড়। তো এইভাবেই আর কি আরো অজস্র রকমের আছে অ্যান্টিলোপ। যেমন একটা আছে যেটা হচ্ছে আমরা যেটাকে বলি কি বলে থমসন গ্যাজেল রয়েছে, তারপরে হার্টেবিস্ট বলে এক ধরনের রয়েছে। হার্টেবিস্টের ছবি এখানে ছিল না, হার্টেবিস্ট এবারে দেখা আমাদের চোখে পড়েনি। তারপরে যেটা নর্মাল ইম্পালা, ইম্পালার ছবি আশিসদা দেখিয়েছে, প্রথমেই যে দুটো দাঁড়িয়ে ছিল ইম্পালা পাশাপাশি। আর ইম্পালাদের খুব মজার, ইম্পালাদের মজা হচ্ছে যে একটা মেলের সাথে অন্তত 30-35টা ফিমেল থাকে। তো ইম্পালারা যখন ছোট থাকে বয়সে, মেলেরা আলাদা থাকে আর ফিমেল আলাদা থাকে, এবং মেলদের ওই ওটাকে বলা হয় যে বয়েজ স্কুল, মানে ওখানে ওদের ট্রেনিং হয় যে কে কত ভালো, কে কত এফেক্টিভ পরবর্তীকালে লিডার হতে যাচ্ছে। কারণ একজনের আন্ডারে 30 জন মহিলা থাকবে, সে তাদেরকে লিড করবে ওই গ্রুপটাকে। তো ন্যাচারালি তাকে খুব বলিষ্ঠ হতে হয়। তো সেইখানে ট্রেনিং চলে ওদের ছেলেদের আলাদা করে। তো এই প্রতিটা অ্যান্টিলোপের ক্যারেক্টার আলাদা এবং এদের বৈচিত্র্য, এরাও খুব মজার, মানে খুব ইন্টারেস্টিং। যদি স্টাডি করা যায় তাহলে খুব ভালো মজার মজার ছবি হতে পারে। এই আর কি। তো তোমাদের মানে যারা দেখছে দর্শক থেকে প্রশ্ন আসলে একটু ভালো লাগে। দর্শকরা যে কোনো প্রশ্নই করতে পারে এই ধরনের সাবজেক্টে। হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল। হুম। এটা কি নির্দিষ্ট কোনো সিজন আছে না সব সময় পাওয়া যায়? আর আপনারা যে কাঙ্ক্ষিত অ্যানিমাল গুলো পাওয়ার আশা করছিলেন মোটামুটি সবগুলোই কি পেয়েছেন, না কিছু আপনাদের আকাঙ্ক্ষার বাইরে থেকে গিয়েছে? অ্যানিমাল আমরা সবগুলোই পেয়েছি। প্রথমত হচ্ছে আফ্রিকাতে আপনি সারা বছরের যে কোনো সময় যেতে পারেন, কারণ সারা বছরই অ্যানিমাল ডেনসিটি অলমোস্ট একই থাকে। কিন্তু কতগুলো জিনিস, যেমন আপনি যদি মাইগ্রেশন দেখতে চান, যে হাজারে হাজারে, হাজারে নয় অ্যাকচুয়ালি লাখে, প্রায় 2 মিলিয়ন ওয়াইল্ড বিস্ট, জেব্রা এবং থমসন গ্যাজেল একসাথে তানজানিয়া এবং কেনিয়ার মধ্যে যাতায়াত করে। এই মাইগ্রেশনের ব্যাপারটা খুব মজার। মাইগ্রেশন কিন্তু সারা বছর ধরে চলে, কিন্তু তাতে কেনিয়া পার্টে অর্থাৎ মাসাই মারার দিকে এর টাইমিংটা হচ্ছে ওই মোটামুটি জুলাই থেকে আরম্ভ করে আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত। আর বাকি যে সারা বছর এর এই গ্রুপটাই মুভ করে যায় তানজানিয়াতে। মানে মাসের বছরের বাকি সময়টা এদের মুভমেন্টটা থাকে হচ্ছে তানজানিয়াতে, সাউদার্ন তানজানিয়া থেকে ওয়েস্টার্ন তানজানিয়া হয়ে আবার নর্দার্ন তানজানিয়ায় এসে রিভার ক্রস করে ওরা কেনিয়াতে ঢোকে, আবার কেনিয়া থেকে রিভার ক্রস করে তানজানিয়ায় চলে যায়। ফলে মাইগ্রেশন সারা বছর চলে। কিন্তু আপনি যদি কেনিয়াতে মাইগ্রেশন দেখতে চান তাহলে আপনাকে আসতে হবে জুলাই বা আগস্ট মাসে। এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে মাইগ্রেশনের টাইমে এলেই, মাইগ্রেশনের দুটো পার্ট, একটা হচ্ছে যে লাখে লাখে জীবজন্তু তানজানিয়া থেকে ক্রমশ এই কেনিয়ার দিকে ঢুকছে, মাসাই মারায় ঢুকছে সেরেঙ্গেটি থেকে, এটা একটা পার্ট। আর সেকেন্ড পার্ট হচ্ছে রিভার ক্রসিং, যে জিনিসটা দেখার জন্য সারা পৃথিবীর লোক এই সময়টাতে আসে, এই জুলাই আগস্ট মাসে, সেটা হচ্ছে যে রিভার ক্রস, মানে মারা নদীকে ক্রস করতে হয়। আর মারা নদী নাইল ক্রোকোডাইলে ইনফেস্টেড থাকে সারা বছর, মানে ঠিক ঠিক করছে নাইল ক্রোকোডাইল। এই বছরই অদ্ভুত ব্যাপার, আমরা নাইল ক্রোকোডাইল অলমোস্ট প্রায় দেখতেই পাইনি। আমরা যে সময়, যেদিন আমরা প্রথম দিনই গিয়েছিলাম মাইগ্রেশন দেখতে, সেই দিন একটা মাত্র এরকম ঘটনা ঘটেছিল। আমাদের গাড়ি থেকে 2-3টে গাড়ি থেকে দেখা গিয়েছিল, যেদিকে আমরা তাকিয়েছিলাম তার উল্টো দিকে, যে ঝাঁপিয়ে পড়লো জলে এবং কুমির হাঁ করে বসেছিল, সঙ্গে সঙ্গে নিয়ে ডুবে গেল ভেতরে। আশিসদার কাছে ওই ছবি আছে, আশিসদা আজকে দেখায়নি।
আমি গতকাল আশিসদার বাড়িতে দেখেছিলাম, ওই ছবি ছিল, তোমার খেয়াল আছে যে বাচ্চাটা আর মাটা ছিল? হ্যাঁ হ্যাঁ। তো এইবার ওই যখন রিভার ক্রস করে তখন কুমিরের সঙ্গে ক্রসিং অ্যানিমালের একটা যুদ্ধ চলে পুরো। মানে ওরা চায় নদীটা পেরিয়ে ওদিকে যাবে, আর কুমির তার সারা বছরের মেন সিজন এইটা, খাওয়ার সময় এইটা শিকার ধরে। তো সেই ছবি একটু, যদিও মর্মান্তিক দেখতে, খুব ভালো লাগে এরকম নয়, কিন্তু ফটোগ্রাফারদের দৃষ্টিভঙ্গিতে ওটার একটা আলাদা মূল্য আছে। তো এইটাকে অনেকে ক্যাপচার করার জন্য এই সময়টাই যায়। আর যদি আপনি মাইগ্রেশন নিয়ে খুব না হন, মানে চিন্তিত না হন, তাহলে যে কোনো সময়ই গেলে আপনি একই জীববৈচিত্র্য দেখতে পাবেন কেনিয়াতে। আর এপ্রিল মে মাসটা আমি বলবো না যাওয়া ভালো, বিশেষ করে যারা প্রথমবার যাবেন, তার কারণ ওটা রেনি সিজন। এবার বর্ষাকালে কি হয়, এই সাভানাতে প্রচুর বৃষ্টি হয়, নদীগুলো ওভারফ্লো করতে থাকে, ফলে কাদা হয়ে যায়, গাড়ির চাকা আটকে যায়, গাড়ি উল্টে গেছে, এটা দেখেছি আমরা। রাত্রিবেলায় ক্যাম্পে জল ঢুকে, মানে কুমির এবং জলহস্তী ক্যাম্পের মধ্যে দিয়ে ভেসে বেরিয়ে যাচ্ছে। এই ঘটনা 2024 সালে ঘটেছে, হেলিকপ্টারে করে ক্যাম্প থেকে উদ্ধার করতে হয়েছে, এই ঘটনা ঘটেছে। আর তবে যদি এক দুদিন এরকম হয় যে একটু বৃষ্টি থামলো, একটু মেঘ কেটে ফাঁক দিয়ে রোদ্দুর পড়ছে, সেই দিন যে ছবিটা হবে সেই ছবি সারা বছরে আর কোনো সময় হবে না, যেটা রেনি সিজনের মজা। যে আপনি হয়তো একদিনে একটা দুটো শট পাবেন, যেটা সারা বছরে আর কোনো সময় পাবেন না, কিন্তু রেস্ট অফ দি টাইম কিন্তু ক্যাম্পে বসেও থাকতে হতে পারে, নাও বেরোতে মানে সম্ভব হতে পারে। ফলে এপ্রিল মে প্রথমবারে যাওয়া না যাওয়াই ভালো। এপ্রিল মে বাদ দিয়ে সারা বছরে যে কোনো সময় যাওয়া যায়। অন্য সময় গেলে একটা মজা আছে রাদার, সেটা হচ্ছে যদি আপনি হান্টিং দেখতে চান, কারণ মাইগ্রেশনের সময় হাজারে হাজারে খাবার ঘুরে বেড়াচ্ছে। তো লায়ন রাত্রিবেলায় হান্ট করবে, সারাদিন ধরে ঘুমোবে, খাওয়া দাওয়া করে, রাত্রিবেলায় খাওয়া দাওয়া করে সকালবেলায় ঘুমোবে। হান্টিং এর চান্স কম। উই ওয়ার ভেরি লাকি, আমরা এবারে হান্টিংও পেয়ে গেছি। কিন্তু এর আগে আমরা এই অগাস্টেই গিয়ে হান্টিং সেভাবে পাইনি। তার কারণ হচ্ছে সারা রাত্রি খেয়েছে, ভোরবেলায় ঘুমোচ্ছে। সিংহ খুব আয়েসি প্রাণী, যদি ঘুমিয়ে কাটাতে পারে, পেট যদি ভরা থাকে, ও নড়বেই না, সারাদিন ঘুমোবে, 18 ঘন্টা অব্দি ঘুমোতে পারে। আর অন্য সময় গেলে যেটা হয়, এত খাবার থাকে না, ফলে স্ট্র্যাটেজিক্যালি তাদেরকে হান্ট করতে হয়। আর এক একটা প্রাইডে, মানে সিংহের যে দল, সেই দলে 14টা 15টা 20টা পর্যন্ত সিংহ থাকে। তো ন্যাচারালি অত বড় একটা গ্রুপের সবার পেট ভরার জন্য ওই একটা ছোট অ্যান্টিলোপ শিকার করলে ওদের পেট ভরবে না গ্রুপের। ফলে তখন ওরা করে কি, বাফেলো কিল করার চেষ্টা করে, বড় প্রাণী কিল করার চেষ্টা করে, জেব্রা, বাফেলো। ফলে যদি ওই ধরনের কিলিং এর দেখার ইচ্ছা থাকে, বেটার হচ্ছে মাইগ্রেশন বাদ দিয়ে অন্য সময় যাওয়া। এই হচ্ছে ব্যাপার। আদারওয়াইজ আমি একটু বলি, সিংহ যদি পেট ভরে মাংস খায়, মানে খেতে পারে, খাবার পায়, 3-4 দিন ওর আর আর খিদে লাগে না। ও 3-4 দিন আর কোনো কিল করবে না, ও পড়ে থাকবে, যদি পেট ভরে খাবারটা পেয়ে যায় তার আগে। হ্যাঁ। আর আরো নেক্সট কোশ্চেন প্লিজ। আমার একটা প্রশ্ন হচ্ছে যে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির জন্য কি মাসাই মারা ভালো না সেরেনগাতি ভালো? আমি বলি, আমি ছবি তোলা শুরু করার আগে কিন্তু মাসাই মারা গিয়েছি। আমি 4-5 দিন ছিলাম, আমার ওই এক্সপেরিয়েন্স আছে, বেশ সুন্দর। বাট আমি সেরেনগেতে যাওয়া হয় নাই। এটা সম্বন্ধে যদি একটু বলা যায়। এখানে এটা একটা খুব বায়াস প্রশ্ন, মানে আমি কলকাতার নিরিখে বলতে পারি যে ইস্ট বেঙ্গল ভালো না মোহনবাগান ভালো। এই খুব কঠিন প্রশ্ন, কিন্তু কতগুলো যদি আমরা প্র্যাকটিক্যালিটি বা ফিজিবিলিটি দেখি, প্রথম কথা হচ্ছে কেনিয়াতে ইনফ্রাস্ট্রাকচার যতটা ডেভেলপ, তানজানিয়ার ইনফ্রাস্ট্রাকচার অতটা ডেভেলপ না। ফলে গাড়ি থেকে আরম্ভ করে থাকার জায়গা, ফেসিলিটিস, এই সব রিলেটিভলি কেনিয়ায় বেটার। আগে যতদিন এই এই যে নতুন যে আশিসদা বললো যে এখন এন্ট্রি ফিটা প্রচুর করে দিয়েছে, $200 করে দিয়েছে পার হেড পার ডে মাসাই মারায়, বিশেষ করে জুলাই থেকে ডিসেম্বর। এইটা আগে ছিল না, গত 2023 পর্যন্ত এটা $100 করে ছিল। তখন কেনিয়া ট্রিপ অনেক চিপার ছিল ইন কম্পারিজন টু তানজানিয়া, কারণ তানজানিয়ায় কতগুলো
অ্যাডিশনাল ট্যাক্স দিতে হয়, যেটা কেনিয়াতে ছিল না এতদিন। কিন্তু এখন খরচের দিক থেকে অলমোস্ট ইকুয়াল হয়ে গেছে। এক, 2 নম্বর হচ্ছে যে তানজানিয়ার সাইজ কেনিয়ার থেকে প্রায় 10 টাইমস, মাসাই মারার থেকে সেরেঙ্গেটি 10 টাইমস বড়। এইবার অ্যানিমাল ডেনসিটি যদি ভাবা যায় তাহলে আপনার না মাসাই মারায় অ্যানিমাল ডেনসিটি তানজানিয়া সেরেঙ্গেটির থেকে বেটার। ফলে সাইটিং এর চান্স মাসাই মারায় যতটা বেশি, তানজানিয়ায় একই সাইটিং করার জন্য আপনাকে অনেক বেশি ঘুরতে হবে বা সময় বেশি লাগতে পারে, এইটা একটা বিষয়। আদারওয়াইজ যদি বিউটি বলা যায়, ল্যান্ডস্কেপ বিউটি দুটোই একই ইকোসিস্টেম, দুটোই হচ্ছে ওটাকে বলা হয় সেরেঙ্গেটি মারা ইকোসিস্টেম। মানে খুব বেশি যে ডিফারেন্স আছে দুটো ইকোসিস্টেমের মধ্যে বা ল্যান্ডস্কেপের দিক থেকে সেটা নয়। সেরেঙ্গেটিতে একটা জিনিস একটু আছে যেটা মাসাই মারায় অতটা নেই, সেটা হচ্ছে যে ওখানে কোপিস বলে। কোপিস মানে বড় বড় পাথর, সেগুলো ধরুন এক একটা 20 ফুট 30 ফুট 40 ফুটের পাথর, এরকম 5-6টা পাথর মিলে ছোট্ট ছোট্ট টিলা। ওই টিলাগুলোতে সিংহ এবং লেপার্ড উঠে বসে থাকে। তো এইটা খুব মজার ছবি হতে পারে যদি সানসেট বা সানরাইজের সময় পাওয়া যায়। আদারওয়াইজ মারা এবং সেরেঙ্গেটির মধ্যে খুব একটা ল্যান্ডস্কেপগত খুব একটা ডিফারেন্স নেই। আর অ্যানিমাল ডেনসিটি যদি বলেন, যেহেতু ছোট জায়গা মাসাই মারা, তাহলে এখানে পসিবিলিটি অফ সাইটিং এবং অ্যাকশন তুলনামূলকভাবে বেশি। আর খরচ আগে মাসাই মারায় কম ছিল, কিন্তু এখন খরচা বাড়িয়ে দেওয়াতে, এন্ট্রি ফি বাড়িয়ে দেওয়াতে এখন অলমোস্ট সিমিলার। ফলে সেই দিক থেকে খুব একটা ফারাক নেই। আর লাস্ট অফ অল যেটা আমি মনে করি, আমার এই অল্প স্বল্প যেটুকু অভিজ্ঞতা, আপনার ছবি কত ভালো হবে সেটা নির্ভর করবে আপনার ড্রাইভার কত ভালো তার উপরে। ভীষণ ভালো সাইটিং হলো কিন্তু ছবি হলো না, এটা খুব ফ্রিকোয়েন্ট ঘটে, কারণ আপনার ড্রাইভার ঠিক জায়গা মতো পজিশন নেয়নি বা অ্যান্টিসিপেট করতে পারেনি। ধরুন একটা লেপার্ড বা একটা চিতা হান্ট করছে, এইবার সে কোন দিক থেকে কোন দিকে দৌড়বে সেইটা যদি ড্রাইভার আগে গেস করতে না পারে, তাহলে ও পজিশন নিতে পারবে না। আপনি পিছন থেকে শট পেলেন, হয়তো দেখলেন চোখের সামনে, কিন্তু শটটা অসাধারণ কিছু হলো না, কারণ সে লোকে আপনার পজিশন ঠিক ছিল না। এক তো একটা লিমিটেশন, আপনি নিচে নামতে পারবেন না কোনো অবস্থাতেই, ফলে লো অ্যাঙ্গেল শট তোলা খুব কষ্টকর সাফারিতে। সেকেন্ড হচ্ছে যদি ড্রাইভারের পজিশনিং ক্যাপাসিটি বা অ্যান্টিসিপেটরি ক্যাপাসিটি ঠিক না হয়, তাহলে খুব ভালো ঘটনা চোখের সামনে ঘটে গেলেও ফটোগ্রাফিক্যালি সেটাকে খুব ক্যাপচার করা চ্যালেঞ্জিং হয়ে যায়। তো এই জন্য যখনই যাবেন তখন এনশিওর করবেন যে আপনি খুব ভালো অন্তত ড্রাইভার আপনি সঙ্গে পাচ্ছেন। এটা না হলে কিন্তু মানে পয়সাটা অনেকটাই নষ্ট হয়ে যাবে। থ্যাংক ইউ। আশিসদাকে প্রশ্ন করতে পারি একটা? হ্যাঁ, প্রশ্ন করেন। আশিসদা, বলো। আশিসদা, আমরা জঙ্গল বলতেই তো মোটামুটি বুঝি একটা দুহাত সাইজের টেলিলেন্স ইত্যাদি সমস্ত কিছু। তো আপনি যা বর্ণনা দিলেন তাতে তো 6-7 ফুটে বন্যজন্তু ঘুরে বেড়াচ্ছে। তো তার মানে কি ওই টেলিলেন্সের এইখানটাতে কোনো দরকার পড়ে না বলেই মনে হচ্ছে আমার। তো সেটা কি ঠিক? ঘটনাটা হচ্ছে এরা কখনো কখনো এতটা ক্লোজে চলে আসে যে মিনিমাম ফোকাসিং ডিস্টেন্স বলে ক্যামেরার একটা ব্যাপার থাকে, লেন্সের একটা ব্যাপার থাকে, সেটাও এরা ক্রস করে ভেতরে ঢুকে আসে। তার ফলে শার্পনেস বা ফোকাসিং এর সমস্যা হয়, এটা ঘটে। আবার যেগুলো দূরে, যেমন পাখি, পাখি এত ছোট, আর ওই যে অ্যান্টিলোপের বিভিন্ন ভ্যারাইটি দেখালাম, তারা এত স্থায়ী হয়, তারা অনেক দূরে থাকে। হ্যাঁ, কাছে এগোনো তো ব্যাপার নেই, কারণ আমি তো হেঁটে যেতে পারবো না, গাড়ি ফরেস্ট রুল মেনেই চলবে, সুতরাং তখন আমার টেলি লাগবে। তাহলে ছোট প্রাণী দূরে, পাখির জন্য আমার টেলি লাগবেই। আর কিছু কিছু, তবে তুমি যেটা জানতে চাইছো, আমার মনে হয় এইভাবে বললে হয়তো বুঝবে। 80 ফোকাল লেন্থ 80 মিলিমিটার থেকে 400 মিলিমিটার এসেনশিয়াল। 400 থেকে একটু বেশি থাকলে সুবিধা হয়, ওকে। আবার 80 থেকে একটু কম, 50 হলে কখনো কখনো কাছে চলে আসছে, তখন সেই ছবি মারা যায়।
কিন্তু যেটা না হলেই এই ধরনের ফরেস্ট সাফারিতে ছবি করা যাবে না। তার ফোকাল লেন্থের মাপটা হচ্ছে আমার মতে 80 থেকে 400। এটা এসেনশিয়াল, এটা লাগবেই। তার কম তার একটু বেশি হলে প্রেফারেবল, ভালো লাগবে, ভালো হবে। ওকে, তার মানে আপনাকে দুটো লেন্স ইউজ করতে হয়েছে, আর মানে প্রত্যেককে দুটো দুটো লেন্স, দুটো ক্যামেরা বডি, দুটো লেন্স ব্যবহার করতেই হবে। কারণ ডিজিটাল সিস্টেমে প্রথম কথা ক্যামেরা থেকে লেন্স খুলে আরেকটা লেন্স লাগানোটা উচিত নয়, ধুলোবালি। হ্যাঁ। আরেকটা হচ্ছে ওরা সেই চান্সই দেবে না, আমার সাবজেক্ট পালিয়ে যাবে, চান্সই দেবে না। তার মানে ফলে এখানে 18 বা 24 ওয়াইডের কোনো কাজই না নেই, তাই না তো? না না না, ভেরি রেয়ার। সে তুমি হাতি তোমার খুব কাছে চলে গেলো, হাতি একটা বিশাল বস্তু, তাকে তখন হ্যাঁ 18-24 মারতে পারো, তাতে ছবিটা মানে ছবির যে মূল্যায়ন হয়, ছবির গুণমান দিয়ে তো মূল্যায়ন হয়, হ্যাঁ। সেইখানে বেশি ক্লোজে হলে মানটা হারায়, আবার অনেক ছোট্ট হলেও মানটা হারায়। হ্যাঁ, ফটোগ্রাফির তো গ্রামার আছে। তো সেই হিসেবে স্পেস রেখে, চারিদিকে জায়গা রেখে যে ছবি তুলতে হয়, যেটা পজিটিভ স্পেস বলে, সেইটা রেখে ছবি তুলতে হয়, যাতে ব্রিদিং স্পেস থাকে। ছবিটা দেখতে দেখতে আমার একটু মানে আমি কমফোর্ট ফিল করি। খুব টাইট কম্পোজিশন হলে একটা ধাক্কা লাগে। তো সেই হিসেবে হুম আহ হুম 18-24 ছবি তোলা যাবে না আমি এই কথা বলছি না, কিন্তু তার ইউটিলিটি ইউজ খুব কম। হুম এখন ইদানিং কালে অনেকে যেটা করছে সেটা হচ্ছে যে রিমোট ইউজ করছে, মানে একটা খাঁচা তৈরি করছে রিগ, সেটাকে নিচে নামিয়ে রেখে দিচ্ছে। এবার রিমোট দিয়ে যখন কোনো অ্যানিমাল সামনে চলে আসছে একদম, রিমোটের সাহায্যে গ্রাউন্ড শট তুলছে। সেক্ষেত্রে 14 mm ইউজ হচ্ছে, কিন্তু এটা খুব স্পেসিফিক, মানে আপনি সাফারি করতে গিয়ে আপনি আগে থেকে প্ল্যান করে যদি যান যে আমি এই ধরনের ছবি তুলবো, তখন হয়তো ওটার ইউটিলিটি আছে। আদারওয়াইজ ইন জেনারেল খুব কম, মানে অপশানই খুব কম ওটা ইউজ করার। হুম হুম হুম। বুঝলাম, থ্যাংক ইউ। এই আমল, আশিটা। আমল কিছু বলছে না কেন? হ্যাঁ আশিটা। আমার একটি প্রশ্ন ছিল আপনার হ্যাঁ হ্যাঁ, কাছে। বলুন, ওয়েলকাম আমি ওয়েলকাম। আপনাকে স্যার বলে যাচ্ছি কারণ আপনি আপনার তো বয়স অনেকটাই ছোট। হ্যাঁ তো প্রতিম। আমার যে হ্যাঁ বলো। আমার যে প্রশ্ন রয়েছে সেটি হচ্ছে আপনাদের এখানের মধ্যে বেশিরভাগ ছবি কত মিলিমিটারে তোলা? একটু জোরে বলবেন, মানে একটু আমার যেন তো হিয়ারিং আপনার এর। বেশিরভাগ ছবি কত মিলিমিটার ফোকাল লেন্থে ও তোলা? ও আচ্ছা, আমি আজকে 118টা ছবি দেখিয়েছি। তো আমার আন্দাজে সেভাবে গুনিনি, তবে আমার মনে হচ্ছে 50-50, মানে ওই প্রপোর্শনেটের মধ্যে আছে, মানে 70-200 লেন্স দিয়ে আমার 50%, আর বাকিটা 500 প্রাইম দিয়ে বাকিটা, এরকম বলে আমার মনে হলো। আমার আরেকটি প্রশ্ন ছিল সেটি হচ্ছে বর্তমান যুগে যেরকম আমার অ্যাপারচার একটা বড় ভূমিকা পালন করছে, তো ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির ক্ষেত্রে অ্যাপারচারটা কতটুকু আসলে ভূমিকা পালন করে? অ্যাপারচার, দেখুন, আপনি ওয়াইল্ড অ্যানিমেল যখন তুলবেন, আমাদের তাহলে একটু গ্রামারে যেতে হয়। আপনি যেটা বলছেন যে ওয়াইড অ্যাপারচার আর স্মল অ্যাপারচার, ওটা ডেপথ অফ ফিল্ডের সঙ্গে সম্পর্কিত। তো আপনি ধরুন বাঘের বা সিংহের ছবি তুলছেন, তার সামনেটা তবু একটু স্পষ্টতা আমাদের দাবি রাখে, প্রয়োজন হয়, পেছনটা একদমই দাবি রাখে না। তা আপনি যদি স্পট মিটারিং করেন, স্পট ফোকাসিং করেন, তাহলে আপনি ওয়াইডে অ্যাপারচার বড় করে একটু খুলে ছবিটা করতে পারেন। কিন্তু একটা কথা হচ্ছে, ওয়াইল্ড লাইফ মানে এমন একটা সিচুয়েশন থাকে যেটা শুধু একজনের না, মানে আমার গাড়ির নয় বা শুধু অ্যানিমেলটার নয়, টোটাল সিস্টেমটাই এমন, খুব কুইক ডিসিশন নিতে হয়, খুব কুইক কাজ করতে হয়। হ্যাঁ, তো সেই হিসেবে আপনাকে এভার রেডি যেটাকে বলে, সব সময় অ্যালার্ট, এবং আপনার কনসেন্ট্রেশন সব সময় ওগুলোকে ঠিকঠাক রেখে রেডি থাকতে হবে। রেডি থাকা মানে ছবি তোলা না, কিন্তু রেডি আছি কখন। এই যে আমার একটা চিতার ছবি দেখেছেন, যে লাস্টের ছবিটা চিতা সিরিজের, দুজনই জিভ বার করে আদর করছে। তো একজন একটা জিভ বার করে আদর করছে, আমার অনেকগুলো ছবি আছে, কিন্তু এই দুজনেরই জিভ বার করা, যেটা আমি মনে মনে কামনা করছিলাম, আমি 500 টেলিটা চোখে লাগিয়েই আমি অপেক্ষায় ছিলাম। অত বড় টেলি, ওজন আছে, হাত কাঁপে। তো ঠিক আছে, যাই হোক, একটু হাতের আর্মপিট গুলো আমি গাড়ির বডির সঙ্গে লাগিয়ে টাগিয়ে, যাই হোক, আমার মতো একটু ম্যানেজ করে নিয়ে আমি কিন্তু ওইটা চোখে তুলে অপেক্ষা করছিলাম, যে তোকে করতেই হবে, তুই করবি। আমি তখন একটু ওই কন্টিনিউয়াস শাটারে মেরে গেছি, পরপর 6-7টা আমার
ফ্রেম এসছে। তো এই ধরনের অ্যাকুমেনশিপটা লাগে। হ্যাঁ, নেক্সট। রাশিদা, আমি একটা ফিয়াপের একটা ওয়েবিনার দেখেছিলাম। ওখানে একজন ওয়াইল্ড লাইফ ছবি দেখিয়েছিল। তার সমস্ত ছবি 50 mm এ তোলা, এবং ছবিগুলো এত সুন্দর, এত শার্পনেস, কালার এত ভালো, মানে তখন মনে হলো আসলে চাইলে 50 mm এও তোলা যায় না এরকম। না, 50 তোলা যায়। শোনো, আমার যে ড্রাইভার ছিল ওই যেটা একটু ও বললো, আচ্ছা আরেকটা কথা বলতেই হবে। আহ যদি ছবি ভালো হয়, এই ভালো হওয়ার পেছনে কিন্তু অনেকগুলো ফ্যাক্টর আছে। আমি ওটাকে এইভাবে ভেঙেছি। কম্পোজিশন, সিংহী তার বাচ্চাকে আদর করছে, এটা তো আমি করাতে পারবো না। এটাও করছে, এবং আমার গুড লাক ওই সময়টা আমি ওখানে। 1 নম্বর। 2 নম্বর হলো আমার ড্রাইভার, যেটা নির্মল্যও বললো। নির্মল্যর কথা অনুযায়ী আমার ছবি দেখেও বলছে, আমাদের 4টে গাড়ি ছিল, আমরা 18 জন ছিলাম। এডওয়ার্ড ছিল আমাদের ড্রাইভারের নাম। আমি এডওয়ার্ডের সঙ্গে যে এই 8 দিন 9 দিন ঘুরলাম, 10 দিন 11 দিন ঘুরলাম, এরকম টুরিস্ট তো নিয়ে ওরা রোজ যাচ্ছে। ওর মধ্যে, আমি ওরটাই বলছি, অন্য ড্রাইভার বলতে পারছেন, প্রায় সবাই একই জায়গায় পর্যায়ে পড়ে। ওর যা ফটোগ্রাফিক সেন্স আছে, আমি অভিভূত। তা আমি মোটামুটি একটা ভালো ছবির পেছনে, আমার যদি কোনো ছবি ভালো হয়, আমি 3 ভাগে ভাগ করব। প্রথম কথা হচ্ছে সাবজেক্ট, সে 1/3 ক্রেডিট পাবে, ড্রাইভার পাবে 1/3, আর আমি অ্যালং উইথ মাই ক্যামেরা অ্যান্ড লেন্সেস আমি পাবো 1/3। এটা আমার হিসাব। আমি যে বললাম, বাড়ি এসে যখন চিন্তা করতে বসলাম, কি পেলাম, কি দেখলাম, কার কতটা ভূমিকা। সুতরাং এই ধরনের ওয়াইল্ড লাইফ, তুমি যে 50-তে কথা বললে, 50-তে তো অসুবিধা নেই। ও এই এডওয়ার্ড আমাদের বলছে, আমাদের যেদিন ছাড়লো তার 7 দিন পর থেকে বিবিসি ওকে 1 মাসের ভাড়া করেছে। বিবিসির মতো প্রতিষ্ঠান ওকে 1 মাসের জন্য ভাড়া করেছে। তাহলে ও আমাদের অনেকের থেকে ওর ফটোগ্রাফিক সেন্স অনেক বেশি ভালো, সেটা তো আমি প্রমাণ বারবার পেয়েছি। তো সেই হিসেবে 50 মিলিমিটার এই যে ছবিগুলো, এগুলো 50ও তোলা যেত। আর কালার শার্পনেস, সেটা আর আজকের যুগে এমন কিছু ব্যাপার না। হ্যাঁ, অনেক ঘরের অনেক টোটকা আছে, সেই দিয়ে হয়। আর কারো প্রশ্ন আছে? এখানে আমার একটা ছোট্ট মানে আমার যেটা বলার মনে হয়, 50 mm ইজ এক্সেলেন্ট, কিন্তু যদি কেউ শুধু একটা 50 mm নিয়ে সাফারি করতে যায়, তাহলে ভয়ঙ্কর রকমের ফ্রাস্ট্রেশনে মারা যাবে, ফিরে আসবে না, এবং দুঃখে মারা যাবে। সে যে সত্যি কথা বলছে ছবিগুলো দিয়ে, না মানে অনেকগুলো প্রশ্ন আসে, জানো তো, এগুলো একটু অপ্রিয় হয়ে না, যায়। 50 mm হয়তো স্পেসিফিক, সে 10টা শট দেখিয়েছে, হ্যাঁ, 20টা হয়ে শট যাবে, দেখিয়েছে, হতে পারে। হয়ে যাবে। কিন্তু 50 mm নিয়ে যদি কেউ কেবল সাফারি করতে যায়, 50 mm সঙ্গে নিয়ে কেবল একটি, তাহলে ফ্রাস্ট্রেশনের সীমা থাকবে না। অনেকবার যেতে হবে আর কি। হ্যাঁ, অনেকবার যেতে হবে, এক্স্যাক্টলি। 50 mm একটাতে লাগিয়ে রাখবে, ওইটা দিয়ে কিছু ছবি তুলবে, বাকি একদম একদম একদম। আচ্ছা, আমার যেটা মনে হয় আর কি, যে আমাদের অঞ্চলে যারা ওয়াইল্ড লাইফ করে, তাদের যে বিশেষ প্রশিক্ষণ, তাদের যে প্রস্তুতি, তাদের যে পরিশ্রম, আমার মনে হয়েছে যে আসলে সেটা বোধহয় কেনিয়ার জন্য সেটা আর প্রযোজ্য না। কেনিয়াতে বোধহয় এটা সহজ হয়ে গেছে আমার মনে হয়। এটা আপনার কি মনে হয়? আপনার বক্তব্য কি? নির্মলদা বলুন। আমার মনে হয় কেনিয়াতে, আমার বাবা যিনি কোনোদিন ছবি তোলেননি, কোনোদিন ক্যামেরা ধরেননি, হ্যাঁ। তাকেও যদি ক্যামেরা দেওয়া যায়, সেও 10টা ভালো ফ্রেম নিয়েই ফিরবে। তার কারণ আপনি খারাপ ছবি তোলাটাই চ্যালেঞ্জিং হয়ে যাবে যদি শার্প, হ্যাঁ, ছবি হবে না, হতে পারে না। হবে না। ভালো ছবি কিছু থাকবেই, কিন্তু এক্সেপশনাল ছবি, সত্যি কথা বলতে গেলে, আমার এটা নিয়ে 8ম বার আমি গেলাম। আমার মনে হয় আমি এখনো Wow, একটাও wow. এমন ছবি তুলিনি যে ছবিটাকে আমি নিজে বলতে পারি যেটা এক্সেপশনাল। এক্সেপশনাল ছবি তোলা যে কোনো দিনে ভীষণ কঠিন, সেটা আমাদের ঘরের মাঠেই হোক আর কেনিয়াতেই হোক। মানুষ দেখে বলবে যে হ্যাঁ খুব সুন্দর হয়েছে, এরকম ছবি হবে। একটা জিরাফের ছবি, একটা সুন্দর জেব্রার ছবি, একটা অ্যাকশন পিকচার, সিংহ শিকার করছে, এই ছবি দেখলে সবাই বলবে দারুণ হয়েছে।
কিন্তু মজা হচ্ছে যে এই ছবি প্রত্যেক দিন যারা যাচ্ছে তাদের মধ্যে অন্তত 1000টা লোক এই শট নিচ্ছে কেনিয়াতে গিয়ে। তাহলে এই একটা ছবিও কিন্তু আগামীকালের জন্য আমাদের কেউ মনে রাখবে না এই ছবিটা তুলে। ফলে ভালো ছবি তোলা কেনিয়াতেই বলুন আর বাংলাদেশ ভারত বা পশ্চিমবঙ্গের সুন্দরবনেই বলুন, ভালো ছবি ইজ সামথিং যেটা খুব রেয়ারলি হয় যে কোনো জায়গাতেই, কিন্তু ওখানে অ্যাভারেজ গুড পিকচার কেনিয়াতে তোলা ইজি, এটা একদম সত্যি কথা। নির্মাল্য, একটা কথা এখানে একটু সংযোজন করাটা ঠিক হবে বলে মনে হয়। ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি আর ওয়াইল্ড অ্যানিমেল ফটোগ্রাফি দুটো আলাদা। আমরা যেগুলো করি এগুলো ওয়াইল্ড অ্যানিমেল ফটোগ্রাফি। লাইফ মানে ওদের যে হ্যাবিটেন্সি, ওদের ওয়ে অফ লাইফ, স্টাইল অফ লাইফ, সেইটাকে প্রজেক্ট করা, ধরে প্রজেক্ট করা। খুব ঠিক তো কথা, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার খুব কম আছে, খুব আমরা কম। সবাই ওয়াইল্ড অ্যানিমেল ফটোগ্রাফি করেছি। ঠিকই ঠিকই। আমার আরেকটা প্রশ্ন ছিল, আপনাদের এই প্যাকেজ বা ট্যুর নিয়ে সংক্ষিপ্ত যদি কিছু বলতেন, কয়দিন বা কি রকম খরচ আসে, রুটটা কি রকম হয়, সংক্ষিপ্ত করে যদি কিছু বলতেন। এখানে প্যাকেজের ব্যাপারটা হচ্ছে দুরকম। একটা হচ্ছে যে আপনি কত দিনের জন্য যাবেন, কোন কোন জায়গায় যাবেন, যেমন এক একটা জঙ্গলের এন্ট্রি ফি এক এক রকমের। মাসাই মারা যেমন এই জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত হচ্ছে $200 এন্ট্রি ফি, কিন্তু সাম্বরুর এন্ট্রি ফি হচ্ছে $70 পার ডে সারা বছর। আম্বসেলি আর একটা জায়গা যেখানে মাউন্ট কিলিমাঞ্জারো এবং হাতির জন্য বিখ্যাত, টাস্কার দাঁতলা হাতি, সেইখানে হচ্ছে $60 পার ডে এন্ট্রি ফি পার হেড। তো এইবার যেটা হয় সেটা হচ্ছে যে আপনি কি ধরনের ছবি তুলতে চাইছেন তার উপরে নির্ভর করবে আপনার কিরকম খরচ। মোটামুটি আনুমানিক ধরতে পারেন, নাইরোবি থেকে আমি বলছি কারণ আমি জানি না ঢাকা থেকে বা বাংলাদেশ থেকে ফ্লাইটের খরচ কেমন পড়ে, এটা আমার আইডিয়া নেই। কলকাতা থেকে আমাদের নাইরোবি টু অ্যান্ড ফ্রো খরচ পড়ে মোটামুটি 40 থেকে 70 হাজার টাকা, ডিপেন্ডিং অন কোন ফ্লাইটে আপনি যাচ্ছেন। এমিরেটস জাতীয় ফ্লাইট হলে 70 হাজার টাকার মতো পড়ে টু অ্যান্ড ফ্রো কলকাতা টু নাইরোবি। যদি ইয়েতে যাওয়া যায় ইন্ডিগো বা ইন্ডিয়ান এয়ারলাইন্স এর ফ্লাইটে, আমরা এবারে যেমন গিয়েছিলাম 38 হাজার টাকা আমাদের টু অ্যান্ড ফ্রো খরচা পড়েছে টিকিটের ভাড়া। তো এইটা একটা পার্ট। ই ভিসা সব জায়গাতেই সমান $30 আনুষ্ঠানিক। ই ভিসাটা আপনি আজকে অ্যাপ্লাই করলে কালকে পেয়ে যাবেন এইরকম। তো ওটা $30 লাগে, তার সঙ্গে কিছু ট্যাক্স অ্যাড করে ওই $32-33 মতো অ্যাকচুয়াল কস্টিং আসে। বিদেশে গেলে ট্রাভেল ইন্স্যুরেন্স মাস্ট। ইন্ডিয়ান মানিতে সেটা আমাদের ভ্যারি করে বয়সের সাথে সাথে 1,500 টাকা থেকে মোটামুটি 2800 টাকার মধ্যে 10-12 দিনের যদি ট্রিপ হয়। আবার সেটা বাংলাদেশে আমার ধারণা নেই, ওই রকমই হবে আমার ধারণা, কাছাকাছি কিছু হবে। ট্রাভেল ইন্স্যুরেন্স খুব বেশি টাকা লাগে না। এইটা হচ্ছে যাতায়াতের যেটা খরচ। আর ওইখানে যে খরচটা লাগে সেটা নির্ভর করবে আপনি মাসাই মারায় কতদিন থাকছেন তার উপরে। মাসাই মারাতে আমার পার্সোনাল যেটা প্রেফারেন্স বলি আমি, মাসাই মারায় অন্তত 4টে রাত্রি, মিনিমাম 4টে রাত্রি কাটানো উচিত। অনেকে যেটা করেন যে কেবল মাসাই মারাতেই হয়তো 5 দিন বা 6 দিন থাকলেন, কারণ এত ভ্যারিয়েশন প্রত্যেক দিন একদিনের সঙ্গে আপনার আর একদিন মিলবে না ছবির, এত ভ্যারিয়েশন রয়েছে, এত ভ্যারিয়েশন হতে পারে। তো মিনিমাম 4 রাত্রির যদি মাসাই মারায় থাকেন, তার সঙ্গে যদি আম্বসেলি বা ইত্যাদি ইত্যাদি করেন, তাহলে জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত নাইরোবি টু নাইরোবি খরচ বলছি আমি, এটা ধরুন $2,400 থেকে $2,600 মতো পড়তে পারে। আর যদি আপনি এই ট্রিপটাই করেন হচ্ছে জুলাই থেকে আরম্ভ করে ডিসেম্বর অবধি, এই সময়ের মধ্যে কোনো সময়, তাহলে আপনার মাসাই মারাতে অ্যাভারেজ $100 করে প্রত্যেক দিন বেড়ে যাবে এন্ট্রি ফিটাতেই। এবার যদি 4 দিন মাসাই মারা করেন তাহলে $400 ওখানে বেশি। আর থাকা খাওয়ার খরচও একটু বেড়ে যায় কারণ সিজন টাইমে, বিশেষ করে জুলাই আগস্ট সেপ্টেম্বর, সেক্ষেত্রে ওই ইকুইভ্যালেন্ট ট্রিপ আপনার মোটামুটি $2,800 থেকে $3,000 কাছাকাছি খরচা পড়বে যদি মোটামুটি 8 রাত্রি 9 দিনের ট্রিপ হয়।
আমাদের এখানে প্লেন ধন্যবাদ। বেশ অনেক বেশি। সালিমদার সঙ্গে আমি জানি না আপনারা পরিচিত কিনা। সালিমদা এখন নিউ ইয়র্কে আছেন। হ্যাঁ হ্যাঁ, সেলিম ভাই আমরা পরিচিত। হ্যাঁ, সেলিম ভাই এবং দিদি এবং ওদের মেয়ে বুলবান, ওরা 2024-এ আমাদের সাথে গিয়েছিল। তো সেটাও বলছিল যে বাংলাদেশ থেকে বা ইভেন ইউরোপ বা আমেরিকা থেকেও যারা করায় প্রচুর কস্টলি হয়ে যায়, মানে ইয়েতে প্রচুর কস্টলি প্যাকেজ হয়ে যায়। তো আমরা, আমাদের প্রজেক্টটাই ছিল এইটা যে মধ্যবিত্ত মানুষকে আফ্রিকা নিয়ে যাব, এটা আমাদের প্রথম থেকেই ছিল। আর এটা আমরা কেউ কমার্শিয়াল বেসিসে করি না। একদম কমার্শিয়াল নেই তা নয়, ডেফিনেটলি কিছু কমার্শিয়াল সেন্স আছে, কিন্তু সেটা খুব মার্জিনাল, সেটা খুব প্রবল নয়, খুবই মার্জিনাল। এবং আমরা চেষ্টা করি, যার জন্য একজন 4-5 বার করেও গেছে আমাদের সাথে। তো সেইটা একটা হয়। যদি কখনো মনে হয় যাবেন তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন, সেটা কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ধন্যবাদ। আর কারো প্রশ্ন আছে? আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। তাহলে আমরা কি শেষ করব? আর আশিতা, কারো প্রশ্ন না থাকলে তুমি শেষ করো। ঠিক আছে, তাহলে আজকে আমরা সবাইকে বিদায় জানাচ্ছি আমাদের আজকের আয়োজনের জন্য। আমি আশিসদার প্রতি কৃতজ্ঞতা। চমৎকার এবং খুব দ্রুততম সময়ে এতগুলো ছবি রেডি করা আসলে কষ্টসাধ্য ছিল। তো এই জন্য ধন্যবাদ জানাচ্ছি। আর নির্মাল্যদার উপস্থিতি এটাকে অনেক দূর এগিয়ে নিয়েছে। মানে পুরো প্রোগ্রামটাই আমাদের এতটা তথ্যবহুল হবে এটা হয়তো আমার নিজেরও ধারণা ছিল না। যে আমরা খুব লাকি যে আপনাকে পেয়েছি। তো আমাদের থ্যাংক ইউ। পরবর্তী আয়োজনে আপনি থাকবেন এবং আমরা যারা এখানে আছেন আমরা চেষ্টা করব আবার কাউকে নিয়ে আবার এভাবে বসতে পারি কিনা। তো চিত্রচিন্তার সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি জানাচ্ছি, ভালো থাকবেন। শুভরাত্রি, ধন্যবাদ। সবাইকে শুভেচ্ছা জানাই। আবার মিট করবো আমরা, আবার দেখা হবে।